নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি, বিশেষত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। বিগত প্রায় 15-16 বছরের ভয়েস চেঞ্জের কোশ্চেন্সগুলো কালেকশন করে নিয়ে এসেছি। কারণ ভয়েস চেঞ্জ কিন্তু প্রত্যেক বছরই আসে। ভয়েস আর ন্যারেশন এমন দুটো টপিক বা চ্যাপ্টার বলতে পারো গ্রামারের, যেগুলো কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আসেই। ঠিক আছে, তো চলো ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি। তো এটা মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। 2020 পর্যন্ত লাস্ট মাধ্যমিক হয়েছে, 21 সালে হয়নি। তো এবছর 2022 যারা দেবে তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্টও, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। এবং তার সাথে অন্যান্য ক্লাসের স্টুডেন্টসরাও, ক্লাস 7 থেকে শুরু করে 8, 9, যে কোনো স্টুডেন্টসরা যারাই ভয়েস চেঞ্জ শিখতে চাও তাদের জন্যও কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ, যে কোনো ক্লাসের পরীক্ষার জন্যও। ঠিক আছে, সে যে কোনো ক্লাসেরই হোক, মোটামুটি 7 থেকে শুরু করে ফার্স্ট সামেটিভ টেস্ট, সেকেন্ড সামেটিভ টেস্ট, অ্যানুয়াল এক্সাম, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ভয়েস চেঞ্জ ভীষণ ইম্পর্টেন্ট। তো এইগুলো তো বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট, কারণ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। তো দেখো প্রশ্নগুলো, এগুলো এক প্রকারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে বলছি, এগুলো কিন্তু কিছুটা সাজেস্টিভও বলতে পারো, সাজেশানের মতনই। হ্যাঁ, কমনই এখান থেকে আসবে বলছি না, কিন্তু রিপিটেশন যে হয় না তা না, রিপিটেশন হয় কিন্তু। হ্যাঁ, মানে একটু জাস্ট ঘুরিয়ে দেয়। মোট কথা হচ্ছে, তুমি যদি প্যাটার্নটা বোঝো, যে প্যাটার্নের মধ্যে দিয়ে আসছে, যে টাইপের আসছে বিগত বছরগুলোতে, যদি বুঝে যাও সেইগুলো, তাহলে কিন্তু আম, এবছর বা যে কোনো সময় যখনই আসুক না কেন ভয়েস চেঞ্জ তোমরা পারবে। এই প্যাটার্ন এই টাইপের উপরেই সাধারণত দেয়। আর তার থেকেও সবথেকে বড় কথা, যে শিখেছে ভয়েস চেঞ্জ, ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার, সে তো ভয়েস চেঞ্জও শিখেছে। আর যে যার শেখা আছে, তার তো কোনো সাজেশনের প্রয়োজন হয় না, সে সবই পারবে। তার কাছে যাই দেবে সেটাই তার কাছে কমনযোগ্য, তাই না? সে শিখেছে। তবুও এটা আমি বিগত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স প্র্যাকটিস করা খুবই প্রয়োজনীয় আমার মনে হয়। তাই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো সম্বন্ধে তোমাদের অবগত করানোর দরকার, তাই জন্য একসাথে আমি কালেক্ট করে নিয়ে এসেছি। সবার পক্ষেই এটা হেল্পফুল। ঠিক আছে, আর যদি কারুর ভয়েস চেঞ্জ ক্লিয়ার না থেকে থাকে, সে অবশ্যই প্লেলিস্টে গিয়ে নিজেদের প্রয়োজন অনুসারে দেখতে পারো। আমি কিন্তু বহু ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি। ঠিক আছে, এবং একদম বেসিক থেকে ভার্ব অ্যান্ড টেন্স থেকে শুরু করে ভয়েস চেঞ্জের উপরে বহু ক্লাস নেওয়া আছে, দেখলে তোমাদের খুবই কাজে আসবে। এবং আমার যত পুরনো ক্লাস দেখবে সেখানে কিন্তু আমি আরও বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, ইউটিউবে ডেট ওয়াইজ পেয়ে যাবে, এই সুবিধা আছেই। তো চলো দেরি না করে শুরু করা যাক। এটা 2020 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ, দেখো আমি এটা দেখিয়ে দিই। 2019-এর প্রশ্ন দেখো, সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, সবই করব। তো চলো আগে এইটা আমরা সলভ করি। প্রথম যেটা আছে, কি বলছে প্রশ্ন, দ্য অথরিটিস পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ। দেখো ভয়েস চেঞ্জ আমি একটু প্র্যাকটিস করতে করতে তোমাদের তো বলি, ডেফিনেশনই সব কিছু। হোয়াট ইজ ভয়েস চেঞ্জ আগে বুঝতে হবে। দেখো ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন, মানে কি, বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। দেখো গ্রামার বোঝার জিনিস, ঠিক আছে, একটু এনজয় করার জিনিস। ঠিক আছে, যদি বোঝো ভালো করে, এ করতে খুবই মজা লাগবে, দারুণ লাগবে। আর যদি না বোঝো তো এর থেকে বিরক্ত করার কিছু লাগবে না। ঠিক আছে, বুঝতে হবে, কমপ্লিট সায়েন্স। বোঝাটা বিজ্ঞান, বোঝাটা কমপ্লিট সায়েন্স, আর অ্যাপ্লাই করাটা মানে অ্যাপ্লিকেশনটা একটা আর্ট। তো ভালো করে বোঝো। ঠিক আছে, বুঝতে টাইম নাও, কিন্তু করতে টাইম নিলে হবে না। আর এখন তো মাধ্যমিক সামনে, তো আশা করি তোমাদের বেসিক্স ক্লিয়ার আছে, ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার আছে। সো এইগুলো আমি দ্রুতই একটু বলবো, তবুও আমি যতটা সম্ভব থিওরিটিক্যাল কনসেপ্টের দিকটা একটু ক্লিয়ার করে করেই যাচ্ছি। দেখো, বাচ্য পরিবর্তন মানে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। ভয়েস চেঞ্জের 3টে পয়েন্ট আমি বলে থাকি, মনে রাখবে। নো সেন্টেন্স চেঞ্জ, নো টেন্স চেঞ্জ, নো পার্সন চেঞ্জ। কী বললাম? কোনো বাক্যের পরিবর্তন হয় না, যে বাক্যে প্রশ্ন থাকবে সেই বাক্যেই ভয়েসটা চেঞ্জ হবে। ভয়েস চেঞ্জ দুভাবেই হতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভও দিতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে। ভয়েস চেঞ্জ দু প্রকারের, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভে কর্তা সক্রিয়ভাবে কাজটা করে, প্যাসিভে কর্তার দ্বারা কাজটা গৃহীত হয় বোঝায়। কর্তার দ্বারা কাজটা গৃহীত হয়, একটা সাধারণত প্যাসিভে বাই প্রিপোজিশন আসে, দ্বারা বোঝায়, তাই না? সাধারণত 90% ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু। কারণ এমন কিছু ডু ভার্ব আছে যার পরে অন্য প্রিপোজিশনের ব্যবহার আছে প্যাসিভে, এও আছে। তো যাই হোক, তো কর্তার দ্বারা কাজটা গৃহীত হয় প্যাসিভে। ঠিক আছে, আর অ্যাক্টিভ থেকে প্যাসিভও দিতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে। কারণ চেঞ্জ দ্য ভয়েস, ভয়েসটা পরিবর্তন করতে বলছে, তো প্যাসিভ থেকে অ্যাক্টিভও তো বলতেই পারে ভয়েসটা চেঞ্জ করছে, তাই না? তাহলে সেটা বুঝতে হবে তোমাকে প্রশ্নটা পড়ে, তাই না? তাহলে এক হচ্ছে বাক্য পরিবর্তন হয় না, যে বাক্যে থাকবে সেই বাক্যে। আর কোন বাক্য বুঝতে হবে, কারণ 5টা যে বাক্য আছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, অর্থ অনুসারে এই 5 প্রকারের বাক্য। এর মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই 3 প্রকারের
বাক্যের উপরেই কিন্তু ভয়েস চেঞ্জ সাধারণত দেওয়া হয়। অবটেরিয়াস গ্রামাটিক্যাল সাধারণত ব্যবহার নেই, আসে না, আর এলেও পারবে যদি এইগুলো যার জানা থাকবে, যার অ্যাসার্টিভ ক্লিয়ার থাকবে, ঠিক আছে। আর বেশিরভাগ চান্স অ্যাসার্টিভের উপরেই, তোমরা দেখতেই পাবে প্রিভিয়াস ইয়ারে অ্যাসার্টিভের উপরেই বেশিরভাগ প্রশ্ন। ইন্টারোগেটিভ কিছু কিছু বছরে দেয়, ইম্পারেটিভও দেয়, কিন্তু অ্যাসার্টিভটাই মেন আগে জানা দরকার, এটা পারলে সবই পারবে, ঠিক আছে। ইম্পারেটিভও সোজা, ইন্টারোগেটিভও পারবে, অ্যাসার্টিভ যে পারবে। তো যাই হোক, তাহলে 1 নম্বর হচ্ছে কোনো সেন্টেন্স চেঞ্জ হয় না। 2 নম্বর কোনো টেন্স চেঞ্জ হয় না, এটা কিন্তু অনেকে করে, ওই ন্যারেশনের সাথে গুলিয়ে ফেলে, গুলালে হবে না। কোনো টেন্স পরিবর্তন হয় না। তাহলে চেঞ্জটা কী হয়? ভার্বের ফর্ম চেঞ্জ হয়, ক্রিয়ার রূপের পরিবর্তন, বুঝে গেল? ক্রিয়ার রূপের পরিবর্তন হয়। ওইভাবেই তো বাক্যটা বলার ধরনের পরিবর্তন হয়। সে ফুটবল খেলে, ফুটবল খেলা হয় তার দ্বারা, তো এখানে কি বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন হলো না? হি প্লেস ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই হিম, তো প্লেস ছিল, ইজ প্লেড, ভার্বটার ফর্ম চেঞ্জ হলো। এই ফর্মুলাগুলো জানতে হবে। V1 V3 হয়ে যায় সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভের ফর্মুলা, তাই না? এই মুখস্থ করার জিনিস না এইসব, এই লেভেলের সেরকমই প্র্যাকটিস হবে আর কি, যে আপনি দেখতে পাবে এগুলো, ঠিক আছে, একদম ফাটাফাট কাজ করবে এগুলো, কোনো মুখস্থর জিনিস না এগুলো, বুঝতে হবে, কমপ্লিট সায়েন্স। আচ্ছা, ভাষা বিজ্ঞান, এটা কথাই আছে। তো তারপরে দেখো আরেকটা পয়েন্ট লাস্ট, নো পার্সন চেঞ্জ। তো যেটা আমরা ন্যারেশনে করে থাকি না সাধারণত, পার্সন চেঞ্জ করে থাকি, এখানে কিন্তু কোনো পার্সন চেঞ্জ হবে না। প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলে আই মি হয়ে যায় না, হি হিম হয়ে যায়, ওই রকম। তো প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়, ভার্বের ফর্ম চেঞ্জ হয়, ব্যাস এই। আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, এইটুকু তো জানোই। আর ভার্বটাকে ট্রান্সিটিভ হতে হবে, ভার্ব আবার দু প্রকারের, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ। ডু ভার্বের ব্যবহার অনুসারে এগুলো হয়। যদি অবজেক্ট নেয়, মানে কর্ম নেয়, কর্ম কাকে বলে? ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই। যদি অবজেক্ট নেয় তাহলে সেই ভার্বটাকে ট্রান্সিটিভ বলে, আর অবজেক্ট না নিলে তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। আর যদি অবজেক্ট দুটো অবজেক্ট নেয় তো তাকে ডিট্রান্সিটিভ অবজেক্ট ভার্ব বলে, ডিট্রান্সিটিভ ভার্ব। সেটাও ব্যবহার দেখতে পাবে, প্রিভিয়াস ইয়ারে এসছে। আর বি ভার্ব আর হ্যাভ ভার্বকে গ্রামারিয়ানরা ইন্ট্রান্সিটিভ ভার্ব বলেছে। এ অবজেক্ট নেয় না, এই কমপ্লিমেন্ট নেয়, মানে পরিপূরক, বাক্যের অর্থটাকে পূর্ণ করার জন্য, সম্পূর্ণ করার জন্য, কমপ্লিট সেন্স করার জন্য, সেন্সটাকে কমপ্লিট করার জন্য যে অংশটা বলে তাকে বলে কমপ্লিমেন্ট, কমপ্লিট করে যে অংশটা আর কি বাক্যে। বি ভার্ব আর হ্যাভ ভার্ব একা থাকলে তখন ও ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, মানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হলো, যেটা সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার আছে একা হিসাবে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব, ঠিক আছে। যেমনি হি ইজ এ ডক্টর, তো এ ডক্টরটা কমপ্লিমেন্ট, ইজটা এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। বাংলার মতো হবে না, সে হয় কি একজন ডাক্তার, না, এখানে সে হয়, দেখো বাক্যটা সম্পূর্ণ হলো না, এ ডক্টরটা সম্পূর্ণ করছে, জন্য এটাকে কমপ্লিমেন্ট বলা হবে। তো এটা ইন্টারজেটিভ ভার্ব। এবার বি ভার্ব অক্সিলারি হিসেবে বসলে তো সে তারপরে প্রিন্সিপাল ভার্ব যদি অবজেক্ট নেয় তো তখন তাকে ট্রান্সিটিভ বলবো, ঠিক আছে, ওর ব্যবহার বলবো, কিন্তু একা বসে ওই ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর হ্যাভ ভার্ব যদিও বিতর্কিত, গ্রামারিয়ানরা, মডার্ন গ্রামারিয়ানরা বলছে ও সেন্স অনুসারে ওর ভয়েস সেন্স সম্ভব, কিছু কিছু ক্ষেত্রে ইন্ট্রান্সিটিভ হলেও, সেটা পরে কথা। যাই হোক, যখন প্রসঙ্গ আসবে নিশ্চয়ই বলবো। তো মোট কথা বোঝা গেল, আমি কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্টগুলোও ক্লিয়ার করেই গেলাম তোমাদের, যাতে কারুর বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। বলো, ক্লিয়ার হয়েছে? তাহলে এই দিকগুলো আমাদের দেখতে হবে। ভার্বটা ট্রান্সিটিভ হতে হবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ হয়, আর সাধারণত বাই প্রিপোজিশন প্যাসিভে আসে, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিলে বাইয়ের দরকার নেই, তাই না? ব্যাস, এইবারে আমাদের প্রথমে হচ্ছে কোন বাক্য আমি দেখব, প্রশ্নটা কোন বাক্যে আছে, নেক্সট দেখব কোন টেন্সে আছে, ব্যাস সেই অনুসারে অ্যাকর্ডিংলি চেঞ্জ করে দেবো, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট করে, তাই না? তো চলো 2020 প্রশ্ন দেখি। দেখো, পোস্টপন্ড, দ্য অথরিটিস সাবজেক্ট রয়েছে, কর্তৃপক্ষ, তাই না? পোস্টপন্ড, দেখো পোস্টপন্ড, পোস্টপোন থেকে আসছে, তো পোস্টপোনের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম দুটোই পোস্টপন্ড। তা কোনটাকে ধরবো? সেকেন্ড ফর্ম হলে সিম্পল পাস্ট টেন্স হবে, আর থার্ড ফর্ম ধরলে এ তো নন ফাইনাইট হবে, কারণ পাস্ট পার্টিসিপেল আর প্রেজেন্ট পার্টিসিপেল, ভার্বের হচ্ছে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপেল, আর ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল, এরা একা বসে কখনো ফাইনাইট ভাব গঠন করতে পারে না। ভার্ব আবার দুপুরে ফাইনাইট নন ফাইনাইট, যে ভাব টেন্সের স্ট্রাকচারে থাকে তাকে ফাইনাইট ভাব বলে, আমি সহজে বলেই থাকি। আর যে ভাব টেন্সে গঠন থাকবে না তাকে নন ফাইনাইট ভাব বলে। নন ফাইনাইট ভাব অনেকগুলো আছে, 4টে। জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ আর ভার্বাল নাউন, তার মধ্যে পার্টিসিপেল আর ইনফিনিটিভের ব্যবহার প্রচুর আছে। তো এটা পাস্ট পার্টিসিপেলে ধরলে হবে না, কারণ পাস্ট পার্টিসিপেলে একা বসে কখনো ফাইনাইট ভাব গঠন করতে পারবে না। আর একটা বাক্য হতে গেলে তো ফাইনাইট ভাব থাকতেই হবে, মানে টেন্সের স্ট্রাকচারে থাকতেই হবে কমপক্ষে একটা ফাইনাইট ভাব, তাই না? তো এখানে তার তো কোনো ভাব নেই, সুতরাং এটাকে আমার সেকেন্ড ফর্মই ধরতে হবে। বলো, বুঝতে পারলাম কি না? এটা V2 ধরতে কোনো অসুবিধা নেই, মানে সিম্পল পাস্ট টেন্স, তাই না? বলো, ক্লিয়ার হয়েছে? আর থার্ড ফর্ম হিসেবে ধরলো ওর আগে অক্সিলারি দরকার, অক্সিলারি ভাব তো কিছু নেই, কোনো ভার্বই নেই, তাই না? তো এইটা V2, এটা তোমাকে জানতে হবে, এটা B2 প্লাস V3 হয়ে যায় প্যাসিভে, B2 প্লাস V3 হয়ে যায়, বোঝা গেল? মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে
এবার অবজেক্ট দেখতে পাচ্ছি, অথরিটি পিছিয়ে দিয়েছিল কি, ক্রিকেট ম্যাচ, দ্য ক্রিকেট ম্যাচ। এই ফ্রেজটা অবজেক্ট, ফ্রেজ কেন বললাম, মোর দ্যান ওয়ান ওয়ার্ড উইথ নো ফাইনাইট ভাব, কোনো ফাইনাইট ভাব নেই, অথচ শব্দগুচ্ছ, সুতরাং ফ্রেজ বলে এটাকে ইংরেজিতে। তো দ্য ক্রিকেট ম্যাচ অবজেক্ট, তাই না? পিছিয়ে দিয়েছিল কি, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, পিছিয়ে দিয়েছিল কি না ক্রিকেট ম্যাচ, তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে কিনা বলো। চলো এবার আনসার করি। দ্য ক্রিকেট ম্যাচ, B2 ওয়াজ আর ওয়ার, B2 মানে বি ভার্বের সেকেন্ড ফর্ম মানে ফার্স্ট ফর্ম, ওয়াজ বা ওয়ার, তো ওয়াজ বসবে না সিঙ্গুলার, তাই না? কারণ দ্য ক্রিকেট ম্যাচ এটা সিঙ্গুলার সাবজেক্ট, ওয়াজটা সিঙ্গুলার ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্স জানতে হবে। আর ওয়ার প্লুরাল ভার্ব, তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে আমি ওয়াজ বসাবো আরামসে, তাই না? দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ, তারপরে V3 যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম, তো থার্ড ফর্ম তো পোস্টপোনিং, তাই না? মূল ভার্বটা যেটা থাকবে আর কি ওর থার্ড ফর্ম, পোস্টপোন্ড, বলো থার্ড ফর্মই বুঝলো। তার আগে অক্সিলারি ভাব আছে, সুতরাং ফাইনাইট ভাব তৈরি হয়ে গেল, তাই না? B2 V3 একা বসে তো থার্ড ফর্ম কোনো ফাইনাইট ভাব গঠন করতে পারে না, কিন্তু B2 অক্সিলারি আছে না, দুটো ভাব মোটামুটি পাশাপাশি থাকলে আমি বলেই থাকি আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, ঠিক আছে? অক্সিলারি ভাব টেন্স নির্ধারণ করে, তো ওয়াজ পাস্ট টেন্সে আছে মানে বাক্যটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে আছে, V3 যেহেতু পরে আছে, ঠিক আছে? দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দ্য অথরিটিস, বলো ক্লিয়ার হয়েছে? কর্তৃপক্ষের দ্বারা ক্রিকেট ম্যাচটা বাতিল মানে পিছিয়ে দেওয়া হয়েছিল, পোস্টপোন মানে পিছিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এখানে কর্তা সক্রিয় ছিল, এখানে কর্তা নিষ্ক্রিয় হয়ে গেলো, মানে কর্তার দ্বারা কাজটা গৃহীত হলো। এইবারে আমি বলি কিছু নিয়ম আছে, এগুলো আমি অলরেডি বলেছি বিভিন্ন ক্লাসে, যে প্যাসিভ উইদাউট ডুয়ারের ব্যবহার আছে, মানে কি DOER, হ্যাঁ, ডুয়ার মানে কর্তা, মানে এমন কিছু প্যাসিভ ভয়েসের ব্যবহার আছে যেখানে কর্তা ছাড়া মানে কর্তার উল্লেখ করার দরকার হয় না, ও সেন্সে বোঝাই যায় কাদের দ্বারা কাজটা হচ্ছে। যেরকম ধরো আমি বললাম যে সামওয়ান স্টোল দ্য মোবাইল, কোনো কেউ মোবাইলটা চুরি করেছিল, তো আমি কি বলবো, দ্য মোবাইল ওয়াজ স্টোলেন, মোবাইলটা চুরি হয়ে গেছিলো, প্যাসিভে, বাই সামওয়ান আর বলার দরকার নেই, কারণ এটা পরিষ্কার বোঝাই যায়, তাই না? সেন্সটা পরিষ্কার, তো এইগুলোকেই বলে প্যাসিভ উইদাউট ডুয়ার, এরকম প্রচুর ব্যবহার আছে। তো এখানেও ঠিক সেরকমই, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন যদি আমি বলে থেমে যাই না, আমার তাতেও নাম্বার পেয়ে যাবো আরামসে, ঠিক আছে? আমি জানি অনেকেই এটা তোমাদের হয়তো করাবে এরমভাবে, বা তোমরাও করছো বাই দ্য অথরিটিসটা রেখে, কোনো প্রয়োজন নেই, কারণ ক্রিকেট ম্যাচটা পেছানো হবে, এমনি এমনি পিছিয়ে যাবে না, কোনো কর্তৃপক্ষের দ্বারা এটা সেন্সটা পরিষ্কার। তো এটাই হচ্ছে প্যাসিভ উইদাউট ডুয়ার, ঠিক আছে? কর্তা ছাড়া, কারণ কর্তার এখানে না বসালেও প্যাসিভে পরিষ্কার বোঝাই যাচ্ছে কাদের দ্বারা পেছানো হতে পারে, কর্তৃপক্ষ পেছাবে, এমনি এমনি তো পেছাবে না, তাই না? বলো ক্লিয়ার হয়েছে? তো দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন লিখলেও নাম্বার পেয়ে যাবে আরামসে, নাম্বার, এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। বাই দ্য অথরিটিস লিখলে কাটা নয়, বলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এরকম ব্যবহার খুব ভালোভাবে আছে এগুলো। যেমনি একটা আমি বলি, ট্রেসপ্যাসার্স উইল বি প্রসিকিউটেড, একটা খুব ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ আছে, করাবো তোমাদের আলাদা করে। তো এখানেও এই দ্য অথরিটি বা দ্য অথরিটিস এরকম অবজেক্ট উজ্জ আছে, দ্য ট্রেসপ্যাসার্স উইল বি প্রসিকিউটেড বাই দ্য অথরিটি, এটা উজ্জ আছে, ঠিক আছে? মানে যারা অনধিকারভাবে অন্যের জমি জায়গা দখল করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, প্রসিকিউট মানে শাস্তি দেওয়া হবে। আর ট্রেসপ্যাসার মানে হলো অনধিকারভাবে, মানে অন্যায়ভাবে অন্যের জমি জায়গা দখল করা বা বাড়ি দখল করা, তাদেরকে বলে ট্রেসপ্যাসার্স। উইল বি প্রসিকিউটেড মানে প্যাসিভে আছে এটা, মানে কাদের দ্বারা শাস্তি দেওয়া হবে, প্রসিকিউট মানে শাস্তি দেওয়া, উজ্জ রয়েছে, ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এমনি এমনি কেউ শাস্তি দিতে পারে না, একটা কর্তৃপক্ষ দেবে, অথরিটি। তো সেটাকে অ্যাক্টিভেট করতে হবে, দ্য অথরিটিটা নিয়ে আসতে হবে, দ্য অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপ্যাসার্স, বলে দিলাম, প্রয়োজনে লিখে নিতে পারো, ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ? দ্য অথরিটিস না করলে হবে, দ্য অথরিটি উইল প্রসিকিউট, কারণ মোডালে পরে ভাবের রুট ফর্ম, ওকে, উইল প্রসিকিউট ট্রেসপ্যাসার্স, ফিনিশ। তো ওই টাইপেরই এটাও, ঠিক আছে? ওই টাইপের অথরিটি যেহেতু আছে বলে দিলাম। তো একটার সাথে অন্য লিঙ্ক যখন সম্ভব আমি করেই দিই, যতটা সম্ভব কনসেপ্ট ক্লিয়ার করেই দিচ্ছি, ঠিক আছে? ওকে, নেক্সট। তো এটা অবশ্যই নোট ডাউন করে নেবে, ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? লিখে নেবে, ঠিক আছে তো? ওকে, বা স্ক্রিনশটও করে রাখতে পারো। চলো নেক্সট আমরা যাব। নেক্সট 2019 দেখো, 2019-এর প্রশ্ন কি বলছে, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স, এখানে আনসারে এস হবে, এটা প্রিন্টিং একটু মিস্টেক আছে, আনসার্স হবে, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। তো আগে দেখবো কোন বাক্য, দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ বাক্য আছে, স্টেটমেন্ট, কর্তার সম্বন্ধে কিছু বর্ণনা দিয়েছে, তাই না? সে কী করছে না করছে, তাই তো? স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট, বিবৃতিমূলক বাক্য বলে বা বর্ণনামূলক বাক্য, এটা বিবৃতি দিচ্ছে কর্তার সম্বন্ধে। ব্যাস, এবারে দেখবো নেক্সট টেন্স, টেন্স দেখতে পাচ্ছি
হ্যাজ H1 ওয়ার্কড V3 আছে কিনা বলো। তো V3 মানে পাস্ট পার্টিসিপেল, এটা টেন্সের কোন টেন্সে কমন শিখিয়েছি, পারফেক্ট টেন্সে কমন শিখিয়েছি, তাই না। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে V3 প্রেজেন্ট প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে কমন বসে। তার আগে হ্যাভ ভার্ব অক্সিলারি হিসেবে কাজ করে। যদি হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তো প্রেজেন্ট পারফেক্ট, যদি হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম তারপরে V3 বসে মানে ভার্বের থার্ড ফর্ম, তাহলে পাস্ট পারফেক্ট। ভার্বের থার্ড ফর্মের আগে যদি হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম বসে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে ফিউচার পারফেক্ট বলো। এইরকমভাবে ব্যাপারগুলো বুঝতে হবে, কোনো মুখস্থ কিছু নেই। তো পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, টেন্স বুঝে গেলাম, ব্যাস। এবার অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট। তো অবজেক্ট দেখতে পাচ্ছ দ্য আনসার্স আছে, তাই না, দ্য আনসার্স অবজেক্ট, তাই না। তো অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, কী লিখবো, চলো লিখি, দ্য আনসার্স, বহু বচন আছে, হ্যাঁ, দ্য আনসার্স। তো বহু বচন হলে H1 কী আছে, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাভ আর হ্যাজ দুটোই আছে। তো এটা হ্যাভ হবে, কারণ হ্যাভটা হচ্ছে প্লুরাল ভাব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভাব, ঠিক আছে। এখানে হ্যাজ ছিল কারণ এইটা ভাববে না, এগুলো অনেকেই গন্ডগোল করে, এখানে হ্যাজ আছে এখানেও হ্যাজ করে দেবে। আরে এখানে হ্যাজ আছে কারণ সাবজেক্ট দেখো হি আছে, সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলার ভাব হবে, সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট তো প্লুরাল ভাব হবে। এখানে দ্য আনসার্স অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল না। সে আচ্ছা, ওয়ার্কআউট মানেটাও বলে দিই। ওয়ার্কআউট এখানে একটা ফেজাল ভাব আছে, হ্যাঁ, ফেজাল ভাব, এটা মানে হচ্ছে সলভ করা, সমাধান করা। সলভ লিখে দিচ্ছি উপরে, SOLVED, বোঝা গেল, সলভ, হি হ্যাজ সলভ দ্য আনসার্স, মানে এটা ফেজাল ভাব হিসাবে ইম্পর্টেন্ট জেনে নাও। সমাধান করেছে উত্তরগুলো যত্ন সহকারে। তো তাহলে হ্যাভড কেন হলো, বোঝা গেল, যেহেতু আনসার্সটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল এবং এটা বহু বচন আছে, ওই জন্য হ্যাভ প্লুরাল ভাব বসালাম। এইবারে মনে রাখবে এই পারফেক্টে হেভি ভীষণ সোজা, এটা যে কোনো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই তিনটে যে পারফেক্টের সিরিজ রয়েছে এখানে প্যাসিভ করা একদম সোজা। এই দুটো ভাব মোটামুটি পাশাপাশি থাকলে আগের অক্সিলারি পার্টে প্রিন্সিপাল বলে থাকি, H1 V3 দেখতেই পাচ্ছ, প্রিন্সিপাল ভাব নিজের মাইনে বসে, এই সমাধান করা, এই জাস্ট টেন্স ঠিক করতে বসেছে অক্সিলারি ভাবটা, হ্যাভ ভাব, তাই না, এই নিজের মাইনে বসেনি, কিন্তু প্রাইমারি অক্সিলারি জাস্ট টেন্স ঠিক করতে বসে। মোডাল অক্সিলারি টেন্স ঠিক করে দেয়, কিন্তু মোডালের তাও একটা মিনিং থাকে, কিন্তু এর কোনো প্রাইমারি অক্সিলারি কোনো মিনিং থাকে না। অক্সিলারি আবার দুপ্রকারের, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি, সব শেখাবো, কোনো চিন্তা করতে হবে না। তো গ্রামার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে, যারা আমার ক্লাস ফলো করো তারা জানো। তো হ্যাজ আছে, হ্যাজ থাকুক মানে H1 H2 যাই থাকুক না কেন, মানে পারফেক্টের সিরিজ থাকলে এই অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে জাস্ট একটা বিন হবে, ব্যাস, ফিনিশ, বিন। কী বললাম, পারফেক্টের সিরিজেই অক্সিলারি প্রিন্সিপাল বা অক্সিলারি আর এক নাম হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বের আর এক নাম মেইন ভার্ব আর অক্সিলারি আর এক নাম হেল্পিং ভার্ব। তো অক্সিলারি আর প্রিন্সিপালের মাঝখানে বিন, এই বিনটা করতে গেছে বি ভার্বের থার্ড ফর্ম, মানে বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিন, BEEN বিন। আর BEING বিং, ওটা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, আইএনজি যুক্তটা, ওকে। তো ওয়ার্কড আউট যা আছে লিখবো, এটা তো থার্ড ফর্মই, তাই না, এটা কিছু চেঞ্জ হবে না। দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট। তারপরে এই কেয়ারফুলিটা রেস্ট, এক্সট্রা অংশ রয়েছে, অতিরিক্ত অংশ, রেস্ট মানে এখানে, হ্যাঁ, ওটা এখানে বসিয়ে দিলেই ভালো হবে সেন্স। তাই আসছে দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি, এটা কেয়ারফুলিটা এখানে মানে করলেও ভালো হতো, দ্য আনসার্স হ্যাভ বিন কেয়ারফুলি ওয়ার্কড আউট, এটাও ভালো আসে, তো এরকমও করলে আরামসে নাম্বার পেয়ে যাবে। দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই, হিটা কী হয়ে যাবে বলো, হিম হয়ে যাবে। সাবজেক্ট অবজেক্ট হবে কি না বলো, তাই না, এই যে হি সাবজেক্ট আছে, আমি আর অ্যারো দিয়ে দেখালাম না, মুখে বলে দিচ্ছি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, বলো, ক্লিয়ার হয়েছে। তো উত্তরগুলোর সমাধান করা হয়েছে যত্ন সহকারে তার দ্বারা, বলো বুঝতে পারলাম কিনা, প্যাসিভে কর্তার দ্বারা কাজটা গৃহীত হচ্ছে কিনা, এবং যে বাক্য আছে সেই বাক্যই, নো সেন্টেন্স চেঞ্জ, কোনো টেন্স চেঞ্জ হচ্ছে কি, টেন্স চেঞ্জ হচ্ছে না, জাস্ট ভার্বের ফর্ম চেঞ্জ হচ্ছে কিনা বলো, ক্রিয়ার রূপের পরিবর্তন হচ্ছে না কিনা বলো, জাস্ট বিনটা বসালাম, তাই না, ফর্মটা চেঞ্জ হয়ে গেল। আর কোনো পার্সেন্ট চেঞ্জ নয়, জাস্ট প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়, দেখো হিম হয়ে গেল অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ছিল হি, অবজেক্টিভ হয়ে গেল, বলো ক্লিয়ার হয়েছে, ওকে। আর যদি এখানে আনসার থাকতো, আনসার্স না থেকে, তাহলে কী হতো, তাহলে এটা হ্যাজ করতাম, দ্য আনসার হ্যাজ বিন ওয়ার্কড আউট, তাই না, কারণ আনসার সিঙ্গুলার, কিন্তু এখানে এস যুক্ত আছে, ওই জন্য হ্যাভ হবে, বলো ক্লিয়ার হয়েছে, ওকে। তো ফেজাল ভাব হিসেবেও বলে দিলাম ওয়ার্কড আউট একটা ফেজাল ভাব, ওকে। চলো এবারে নেক্সট দেখো 2018। তো 2018 প্রশ্ন মাধ্যমিক কী দিয়েছে দেখি, দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্টস। তো এটা ভালো আছে প্রশ্নটা, দেখো আমি লিখে দিচ্ছি, দেখো এখানে অবজেক্ট দেখো, দ্য টিচার ডেলিভার, দেখতে পাচ্ছ আরেকটা জিনিস লক্ষ্য করছো, দেখো পাস্ট টেন্সেই বেশি, আমরা প্রথম যেটা করেছিলাম দেখি, হ্যাঁ পোস্টপোন পাস্ট টেন্সে ছিল, এইটা প্রেজেন্ট পারফেক্টে আছে, এটা ডেলিভার দেখো আবার V2 না, V3 তো ধরতে পারবো না, V3ও আছে ডেলিভার, কিন্তু একা বসে তো V3 কোনো
ফাইনাইট ভার্ব গঠন করতে পারে না, তাই না? সুতরাং ফাইনাইট ভার্ব তো থাকতেই হবে একটা বাক্যে। তো এটাকে সেকেন্ড ফর্ম ধরে নেবো, তাহলে B2V3, একটু আগে বললাম সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভের ফর্মুলা B2V3 বলেই থাকি। তারপরে দেখি অবজেক্ট, টিচার ডেলিভার করেছিল কি? একটি লেকচার, একটি লেকচার। তাহলে ক্রিয়াকে কী বাক্যে দিয়ে প্রশ্ন বললে আমরা কি ভাই? অবজেক্ট। তাহলে এটা ফার্স্ট অবজেক্ট, এটা এখানে তলাতেই লিখছি O1, ঠিক আছে। তারপরে কাদেরকে ডেলিভার করেছিল? আ গ্রুপ অফ স্টুডেন্টস, এটাকে O2, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি, ঠিক আছে। সেকেন্ড অবজেক্ট, তাই না? ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে, তো কাদেরকে না, একদল স্টুডেন্টসদেরকে, তাই না? এ গ্রুপ অফ স্টুডেন্টস, ওকে। তো কালেকটিভ নাউন বলতে পারো। তো দুটো অবজেক্ট যদি থাকে, একটু আগে বললাম না, ভার্বটাকে কী ভার্ব বলবো? ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব তো বলবো অবজেক্ট থাকলে, ডিড ট্রানজিটিভ ভার্ব বলবো যদি দুটো অবজেক্ট থাকে। আর দুটো অবজেক্ট থাকলে ভালো করে শুনে নাও, সর্বদা ফার্স্ট অবজেক্ট সাবজেক্ট করে নিয়ে আসবে। অনেকে যারা বোঝে না, দুটো অবজেক্টই সাবজেক্ট করে আনার কাটা হয়ে যাবে, যে কোনো একটা আনতে হয়। কোনটা আনবে? একদম রিস্ক ফ্রি, কোনো রিস্ক থাকবে না যদি তুমি ফার্স্ট অবজেক্ট নিয়ে আসো। আমার কথা শুনে কোনো চিন্তা করতে হবে না। আর একটা অবজেক্ট স্যার কী করবো? আর একটা অবজেক্ট অ্যাজ ইট ইজ বসিয়ে রাখবো ভার্বটার পরে। আগে প্রথম অবজেক্টটা নিয়ে এসে ভয়েসটা চেঞ্জ করে দেবো, তারপরে ওই অবজেক্টটা যেরকম আছে ওটাকে রিটেইন করব। ওই জন্য ওই ভার্বটা থেকে যাবে, ওই ভার্ব অবজেক্টটা যেরকম আছে থেকে যাবে, ওই জন্য ওই অবজেক্টটাকে রিটেইনড অবজেক্ট বলে, RETAINED, রিটেইনড অবজেক্ট বলে, ঠিক আছে, থেকে যায়। তারপরে বাই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, বা ওই অবজেক্টটার আগেও বাই অমুক করতে পারে, কোনো অসুবিধা নেই। বলো, বুঝতে পারছি? আর সেকেন্ড অবজেক্ট কি স্যার হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু সব ক্ষেত্রে হবে না। কোন ক্ষেত্রে হবে না হবে তুমি কী করে বুঝবে? তাও আমি নাও বুঝতে পারো, তাই না? সবাই তো সবার পক্ষে সুবিধাজনক হবে না, ওই জন্যই বারণ করছি। কারণ বহু ভালো স্টুডেন্টসও কিন্তু এই জায়গাটায় কিন্তু সমস্যায় পড়ে, না বুঝে সেকেন্ড অবজেক্ট সাবজেক্ট করে দেয়। আচ্ছা, কোন ক্ষেত্রে হয় না একটু বলে দিচ্ছি। এরকম প্রশ্নও দেখতে পাবে পরের দিকে, যখন কোনো ডেজিগনেশন পদ ক্ষেত্র বোঝায়। পদ একটা ক্যাপ্টেন বা রাজা, এরকম একটা পদ না এগুলো এক একটা, তাই না? একটা ডেজিগনেশন, একটা বিশিষ্ট পদ আর কি। তো এরকম কোনো ডেজিগনেশন, কোনো একটা পদ যদি বোঝায়, বা কোনো নাম দেওয়া কাউকে, ঠিক আছে, কোনো একটা নাম দেওয়া হয়েছিল তাকে কিছু একটা, এরকম যদি কিছু বোঝায় নেম বা পদ, তখন অসম্ভব সেকেন্ড অবজেক্ট সাবজেক্ট করে আনা যাবে না। ওটার গ্রামাটিক্যাল দিকও আমি বুঝিয়ে দেবো, প্রসঙ্গ এলে এর পরের দিকে আছে এরকম প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে, তখন আমি ওটা গ্রামাটিক্যালিও কেন, কী দিক, মানে ওটাকে কি বলে, সমস্ত খুঁটিনাটি বুঝিয়ে দেবো। কিন্তু যারা অত ডিটেলসে যেতে চাইছো না, তারা এইটুকু জেনে নাও, সর্বদা ফার্স্ট অবজেক্ট সাবজেক্ট করে আনো, কোনো চিন্তা করতে হবে না, 100% ক্ষেত্রে হবে, ঠিক আছে। এখানে দুটোই হবে, এখানে তো কোনো পদ বোঝাচ্ছে না বা কোনো নামও বোঝাচ্ছে না, তো কী বা কাদের আসছে আরামসে হবে। কিন্তু এখানে ফার্স্ট অবজেক্ট করা সব সব দিক থেকে সুরক্ষিত, এখানেও কোনো ঝামেলার নেই। কিন্তু এখানেও সেকেন্ড অবজেক্টটা সাবজেক্ট করে আনলে তো হবে, কিন্তু অনেকেই সমস্যায় পড়বে, ঠিক আছে। এটা এটা কিন্তু খুব সমস্যাজনক, কেউ তোমাদের সেরকমভাবে বলবে না, আমি সব কিছু বলে দিচ্ছি, গ্রামাটিক্যাল দিক তোমাদের এটাকে অ্যানালিসিস করে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো যে এটা কী হবে, কেন হবে, ঠিক আছে। কোনো চিন্তা করতে হবে না, গ্রামার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো আগে এই লেকচার দিয়ে আমি বুঝিয়ে দিই ওটা কী হবে, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ 1 মিনিট। এই লেকচার ফার্স্ট অবজেক্টটা সাবজেক্ট করে নিয়ে আসি, তো এই লেকচার, ঠিক আছে। তো B2V3 দিতে হবে, ওয়াজ ডেলিভার্ড, তাই না? B2V3 সিম্পল পাস্ট টেন্স আছে, B2V3 ফেলে দিলাম, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, তারপরে আর একটা যেটা বললাম অবজেক্ট থেকে যাবে, ওটাকে রিটেন্ড অবজেক্ট বলে। তো টু আ গ্রুপ অফ স্টুডেন্টস বাই, কী হবে, দ্য টিচার, যেটা আছে আমি এখানে লিখে দিচ্ছি তলায়, হ্যাঁ, বাই দ্য টিচার। বলো বোঝা গেল কি না? একটা লেকচার ডেলিভার করা হয়েছিল, দেওয়া হয়েছিল কাদেরকে? একটা স্টুডেন্টসদের গ্রুপকে, কার দ্বারা? টিচারের দ্বারা। বলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো, ঠিক আছে, বেশিরভাগ চান্স অ্যাক্টিভ থেকে প্যাসিভই দেবে। তো এটা আরামসে করে নাম্বার পেয়ে যাবে। এবার আমি সেকেন্ড অবজেক্টটাও সাবজেক্ট করে এনে তোমাদের বলবো। দেখো তাহলে কি হবে, আমি এটা তলায় করছি, পরে মুছে দেবো, ঠিক আছে। এ গ্রুপ অফ স্টুডেন্টস, টুটার আর কোনো প্রয়োজন নেই, এ গ্রুপ অফ স্টুডেন্টস, ঠিক আছে, এ গ্রুপ অফ স্টুডেন্টস। এইবারে সমস্যা হচ্ছে এখানে এই যে B2V3 তো করবো, B2 ওয়াজ আর ওয়ার দুটো আছে,
ওয়াজ সিঙ্গুলার ভার্ব আর ওয়ার প্লুরাল ভার্ব, কোনটাকে করব? এই জায়গাটাই তো স্টুডেন্টসরা সমস্যায় পড়বে। দেখো, এটা একটা কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্বের ব্যবহারও আছে, প্লুরাল ভার্বেরও ব্যবহার আছে সেন্স অনুসারে। যদি অ্যাজ এ হোল বোঝায়, সম্পূর্ণ হিসাবে বোঝায়, মানে ইউনিট হিসাবে বোঝায়, তখন সিঙ্গুলার ভার্ব নেবে, এগুলো লিখে নেবে, সেরকমভাবে কোনো গ্রামার বইতে পাবে না, ঠিক আছে? যেটা বলবো তোমাদের একদম অথেন্টিক, ইউ ক্যান বিলিভ, ঠিক আছে, বিশ্বাস করতে পারো। ইউনিট হিসাবে যখন বসবে, অ্যাজ এ হোল বসবে, তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয় কালেকটিভ নাউনের পরে, ওকে? আর যদি ইন্ডিভিজুয়ালস বোঝায়, মানে পৃথক করে আলাদা আলাদা করে বোঝায়, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, তখন প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে, ঠিক আছে? এখানে স্টুডেন্টস বহু বচন আছে, দেখেই যারা প্লুরাল ভার্ব ব্যবহার করবে তাদের কাটা যাওয়ার প্রবল সম্ভাবনা। এখানে মেন সাবজেক্ট অ্যাকচুয়ালি গ্রুপ, স্টুডেন্টসদের গ্রুপ, ওকে? তো গ্রুপ, তাহলে কি করব এখানে? এই যে বললাম, যদি ইউনিট হিসাবে বোঝায়, মানে একটা ইউনিট হিসাবে বোঝায়, সেন্সটা আসে, তাহলে ওখানে সিঙ্গুলার ভাব হবে। আর যদি আলাদা আলাদা করে বোঝায়, তাহলে প্লুরাল ভাব হবে। তো এখানে সেন্সটা দেখি, দেখি, টিচার ডেলিভার করেছিল একটি লেকচার স্টুডেন্টসদের গ্রুপকে আর কি, একটি গ্রুপকে দিয়েছিল, তাই তো? তাহলে একটি লেকচার কি সবাইকে আলাদা, স্টুডেন্টসদের যে দলের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে, তো তাদেরকে কি আলাদা আলাদা করে দিয়েছিল? বলো, লেকচারটা কি আলাদা আলাদা করে দিয়েছিল? একটা লেকচার সবাইকে একসাথেই দিয়েছে, তার মানে অ্যাজ এ ইউনিট বোঝাচ্ছে না, অ্যাজ এ হোল বোঝাচ্ছে না, WHOLE, বলো। তাহলে অ্যাজ এ ইউনিট, একটি ইউনিট হিসাবে বোঝালে তখন সিঙ্গুলার ভার্ব হয় কি না? সুতরাং এখানে ওয়াজ হবে, ঠিক আছে? ওয়াজ ডেলিভার্ড এ লেকচার, জায়গা নেই, তলায় লিখছে বাই দ্য টিচার। বলো, বোঝাতে পারলাম কি না? তো আর একটা অবজেক্ট এই লেকচার ছিল, তাই না? ওইটাকে রেখে দিলাম, রিটেন করলাম, তো ওটাকে রিটেনড অবজেক্টও বলে, ঠিক আছে, লেকচার। তো এই গ্রুপ অফ স্টুডেন্টস ওয়াজ ডেলিভার্ড, একটা গ্রুপ অফ স্টুডেন্টসদেরকে দেওয়া হয়েছিল একটি লেকচার বাই দ্য টিচার। তাহলে ওয়াজ কেন হলো বোঝাতে পারলাম, ঠিক আছে? তাহলে ভাববে না এটা যে এখানে ওয়াজ হয়েছে মানে এরকম, যদি দেখো এ গ্রুপ অফ স্টুডেন্টস হোক বা এ গ্রুপ অফ বয়েজ হোক, গার্লস হোক, হলেই সিঙ্গুলার ভার্ব ওয়াজ হবে, এমনটি ভাববে না। ওয়ার প্লুরাল ভার্বও হতে পারে। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? ধরো এরকম আছে, এ গ্রুপ অফ স্টুডেন্টস ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা হবে। আমি পরের অংশটা বলি, তাহলে আরও ক্লিয়ার হবে, কি হবে তোমাদের, কি করবে বুঝতে পারবে। ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বসবে, তারপরে আছে গিভেন পেন্স, ঠিক আছে? এ গ্রুপ অফ স্টুডেন্টস ড্যাশ গিভেন পেন্স, মানে স্টুডেন্টসদের একটি গ্রুপকে দেওয়া হয়েছিল পেন। তাহলে এবারে বলো এখানে ওয়াজ না ওয়ার হবে? বলো, এটা ইউনিট হিসাবে বোঝাচ্ছে না পৃথক, মানে আলাদা আলাদা করে বোঝাচ্ছে? বলো, ইন্ডিভিজুয়ালস বোঝাচ্ছে? বলো। দেখো, পেন দেওয়া হবে বলেছে, একটি স্টুডেন্টসদের গ্রুপকে দলকে, মানে দলের মধ্যে যেসব স্টুডেন্টস আছে তাদেরকে পেন দেওয়া হবে। তো পেন কি কোনো একজন দুজনকে দেওয়া হবে? সবাইকে দেওয়া হবে না। পেন দেওয়া হবে মানে সবাইকে আলাদা আলাদা করে দেওয়া হবে না, পৃথক বোঝাচ্ছে না এখানে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে পেন দেওয়া হবে। সুতরাং আলাদা আলাদা করে বোঝালেই, পৃথক বোঝালেই তখন আমরা প্লুরাল ভার্ব অ্যাপ্লাই করব কি না বলো? তখন ওয়্যার করব, তাই না? আর এখানে যেহেতু একটি লেকচার গ্রুপের সব স্টুডেন্টসদেরকে দেওয়া হয়েছে, তাহলে এটা অ্যাজ এ হোল, মানে একটি ইউনিট বোঝাচ্ছে, তাই না? একটি লেকচার কি আলাদা আলাদা করে সবাই? একটিই তো লেকচার, টিচার তিনি লেকচার দিয়েছেন, সবাই সেটা শুনেছে, তাই না? একসাথে শুনেছে, অ্যাজ এ ইউনিট বোঝাচ্ছে, সেই জন্য ওয়াজ সিঙ্গুলার ভার্ব হলো। আর ওই পেন দেওয়া হোক, যে কোনো কিছু, আম দেওয়া হোক, যদি আলাদা আলাদা করে বোঝায়, তাই না? পেন দিলে তো ওর কোনো, মানে কি বলবো, পার্সিয়ালিটি করবে না, সবাইকেই দেওয়া হবে। তো তখন আলাদা আলাদা করে যদি বোঝায়, এটা জেনে নাও, তখন প্লুরাল ভার্ব হবে। বোঝা গেল? তো সেটা সেন্সের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? অ্যাজ এ ইউনিট বোঝালে সিঙ্গুলার ভার্ব, আর আলাদা আলাদা করে বোঝালে, ইন্ডিভিজুয়াল বোঝালে প্লুরাল ভার্ব। বলো, বোঝাতে পারলাম কি না? তো কালেকটিভ নাউনের পর কিন্তু সিঙ্গুলার প্লুরাল বোধ ব্যবহার আছে, সেটা কিন্তু সেন্স অনুসারে বুঝে করতে হয়। আরও আমি একটু বলে দিচ্ছি তোমাদের, এ নাম্বার অফ, এখানে তো এই গ্রুপ অফ আছে, এ নাম্বার অফ স্টুডেন্টস যদি থাকতো,
এরকম যদি ব্যবহার থাকে, নাম্বার অফ স্টুডেন্টস, আমি একটা উদাহরণ দিচ্ছি, নাম্বার অফ পিপল হতে পারে, যা খুশি, প্লুরাল, পিপল একটা প্লুরাল, তাই না, যা খুশি থাকুক না কেন, এ নাম্বার অফ দিয়ে যদি থাকে, এ লার্জ নাম্বার অফও থাকতে পারে, এ দিয়ে যদি শুরুটা হয় এরকম, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, তখন জেনে নাও সাধারণত প্লুরাল ভার্বের ব্যবহার আছে। সে বি ভার্ব হোক আর হ্যাভ ভার্ব হোক, সেন্স অনুসারে অ্যাপ্লাই করতে হবে, প্লুরাল ভার্বের ব্যবহার আছে, ঠিক আছে। আর যদি দ্য নাম্বার অফ হয়, দ্য নাম্বার অফ স্টুডেন্টস এরকম, তখন সিঙ্গুলার ভার্বের ব্যবহার সাধারণত ইউসেজ আছে আর কি, ঠিক আছে। সে বি ভার্ব হোক আর হ্যাভ ভার্ব হোক, সেটা সেন্স অনুসারে দেখতে হবে। এটা নোট ডাউন করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট ব্যবহার। বহু জনের কিন্তু, বহু ভালো ভালো স্টুডেন্টসদের কিন্তু এখানে কনফিউশন থাকে। গ্রামার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সব ক্লিয়ার করে দেবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এগুলো বিষয়, ঠিক আছে। ওকে, তো এরকম থাকলে তোমরা অবশ্যই, আমি বারবার ওর জন্য বলছি, কোনো কিছু মানে কোনো চাপ নিতে যাবে না, একদম ফার্স্ট অবজেক্ট সাবজেক্ট করে আনো, একদম নিশ্চিন্তে থাকতে পারো, আরামসে নাম্বার পেয়ে যাবে। তাই না, এটা অনেক কনফিউজিং, এত কনফিউশনে টাইমও নষ্ট হতে পারে অনেকে, এসব ভাবতে কি ইউনিট বোঝাচ্ছে না আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে। কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম ফার্স্ট অবজেক্ট সাবজেক্ট এনে করো, আর ওই অবজেক্টটাকে রিটেন করে দাও, রেখে দাও জাস্ট অ্যাজ ইট ইজ ভার্বের পরে, বা বাই সাবজেক্টটা অবজেক্ট করার পরেও রাখা যায়, সেটা সেন্স অনুসারে দেখতে হয়। দুরকমই ব্যবহার আছে, যেটা মধুর শোনাবে সেটাই করা উচিত, সাউন্ডটা যেরকম ভালো আসবে সাজানো আর কি। তো ফার্স্ট অবজেক্ট সর্বদা প্রেফার করো, ফার্স্ট অবজেক্ট সাবজেক্ট করে আনো, কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। সেকেন্ড অবজেক্ট মানে কি বলবো, রিস্কি কিন্তু, আর সব ক্ষেত্রে হয় না, সেটা সবথেকে বড় কথা। যদি কোনো পদ বোঝায়, যদি কোনো নাম বোঝায়, ঠিক আছে, কাউকে কোনো নাম দেওয়া হয়েছিল, তখন কিন্তু ওটার ব্যবহার পরে আছে, আমি বিস্তারিত বলবো, তখন কিন্তু ও সাবজেক্ট এনে ব্যবহার নেই, ওই অবজেক্ট সাবজেক্ট এনে, তখন সেকেন্ড অবজেক্ট সাবজেক্ট এনে ব্যবহার হবে না কিন্তু, পুরো কাটা হয়ে যাবে। যেমনি দে মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন ওয়াজ মেড হিম হবে না, এখানে একটা পদ আছে, ঠিক আছে। তো এগুলোর প্রসঙ্গ এলে আমি বিস্তারিত বলবো অবশ্যই। বলো, বোঝাতে পারলাম? কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের শেখানো, তাই জন্যে আমার এই সমস্ত রকমভাবে, যত রকমভাবে সম্ভব গ্রামারটাকে করা যেতে পারে, সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু তোমরা ফলো করবে কোনটা, যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং খুব সহজভাবে করা যেতে পারে, ঠিক আছে। কোনো কোনো জটিলতার দিকে না যাওয়াই ভালো, জেনে নেওয়া উচিত, তাই জন্য জানিয়ে দিলাম, ঠিক আছে। চলো এবারে এটা মুছে দিই, হ্যাঁ, কারণ এটা তো অন্য প্রশ্নের জায়গায় লিখেছি, দেখতে পাচ্ছ 132 লেখা আছে। তো এটা নোট ডাউন করে নেবে, হ্যাঁ, অবশ্যই লিখে নেবে, বা স্ক্রিনশটও করে রাখতে পারো। তো চলো মুছে দিচ্ছি, নেক্সট প্রশ্নে আমরা যাব। মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক, আমার বন্ধু আমাকে একটা গল্পের বই দিয়েছিল। এখানেও দেখো দুটো অবজেক্ট, আমার বন্ধু দিয়েছিল কাকে, আমাকে, কি, একটি গল্পের বই। তাহলে দুটো অবজেক্ট, তাহলে কী করবো, সর্বদা ফার্স্ট অবজেক্ট নিয়ে আসবো, তাহলে করি। এও দেখো V2 আছে না, গেভ, একদম সোজা। তো আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। বলো, ক্লিয়ার হয়েছে? আমাকে দেওয়া হয়েছিল একটা গল্পের বই আমার বন্ধুর দ্বারা। বলো, ক্লিয়ার হয়েছে তো? এখানেও সেকেন্ড অবজেক্ট এনে পারবে এটা করতে। এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি, একটা প্রিপোজিশন টু আনা উচিত, উচিত না আনলেও নাম্বার পেয়ে যাবে, কিন্তু ব্যবহারটা ভালো ব্যবহার, বাই মাই ফ্রেন্ড। কিন্তু আমি বললাম আবারও যে ফার্স্ট অবজেক্ট সাবজেক্ট এনে করাই বুদ্ধিমানের কাজ, সব ক্ষেত্রে হবে, কোনো চিন্তা করে, কোনো মানে কনফিউশনেও পড়তে হবে না, যেরকম আগেরটা ছিল, তাই না? ওকে, তো ক্লিয়ার হয়েছে। আর এই স্টোরি বুক, এটাকে রিটেন্ড অবজেক্ট বলবো, যেহেতু অবজেক্টটা থেকে যাচ্ছে, ওই জন্য ওটাকে রিটেন্ড অবজেক্ট বলবো। এটা এরকমও করতে পারো, আই ওয়াজ গিভেন বাই মাই ফ্রেন্ড এ স্টোরি বুক, কিন্তু ওর থেকে এটা ভালো শোনাচ্ছে। নেক্সট প্রশ্ন, ক্যান ইউ, এটা তাহলে 2017 গেল। এরপরে দেখো WBBSC স্যাম্পল কোশ্চেন আছে 2017, এটা প্রিভিয়াস ইয়ারের না, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, তুমি কি এক্সারসাইজটা করতে পারো? তো প্রশ্নবোধক আছে, তো প্রশ্নবোধক থাকলে ঘাবড়ানোর কিছু নেই, প্রশ্নটাকে আমরা কী করবো বলো তো, প্রশ্নটাকে তুলে অ্যাসার্টিভ করবো। যারা ডাইরেক্ট পারবে না তারা এরকমভাবে স্টেপ বাই স্টেপ করবে। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাসার্টিভ করো। তো অ্যাসার্টিভে আমি কী করবো বলো, অ্যাসার্টিভে এটাকে আমি এটা করতে পারি, জাস্ট এখানে প্রশ্নবোধকে কি আগে ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট, তাই না? তো দেখো দুটো ভার্ব থাকলে, এই দেখো ক্যান মোডাল অক্সিলারি আছে, মোডাল আর মানে অক্সিলারি আর প্রিন্সিপালের মাঝখানে সাবজেক্টে থাকবে, মানে মোট কথা ভার্ব আগে থাকবে। তো ওই জাস্ট সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো। তো আমি এখানে করছি, ইউ
ক্যান, ডু, যা আছে তাই, তাই না? তুমি করতে পারো দিস এক্সারসাইজ, তাই তো? এবারে এই অবজেক্টটা সাবজেক্ট করে নেবো, দিস এক্সারসাইজ আগে চলে আসবে, তাই না? আমি এখানে তলায় লিখছি দিস এক্সারসাইজ বলো ক্যান ডু আছে, তাহলে মোডাল আছে, মোডালের ফর্মুলা কি এখানে লিখে দিচ্ছি। মোডাল থাকলে অ্যাক্টিভে প্যাসিভের ফর্মুলা হচ্ছে এম প্লাস বি প্লাস ভি থ্রি, বলেই থাকি এম প্লাস বি প্লাস ভি থ্রি, ঠিক আছে? যে মোডালটা থাকবে সেটা, এখানেও কোনো টেন্স চেঞ্জ হবে না কিন্তু, বারবার বলছি এখানে প্রশ্নবোধক বাক্য আছে, আমাকেও প্রশ্নবোধক বাক্যেই করতে হবে ভয়েসটা চেঞ্জ, অ্যাক্টিভে আছে প্যাসিভে করো কিন্তু প্রশ্নও রাখতেই হবে। আর মোডাল যেটা থাকবে সেটা প্লাস বি স্বয়ং নিজে বসবে, তারপরে ভার্বটার মূল ভার্বটা মেন ভার্বটা থার্ড ফর্ম, মেন ভার্ব পরে থাকে, শেষের ভার্বটা, আগের ভার্বটা অক্সিলারি, তো ক্যান আছে মোডাল অক্সিলারি এখানে। বলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর একটা বলে দিই স্যাল উইলও মোডাল, কিন্তু স্যাল উইলের ক্ষেত্রে ওইটাই বসবে এমনটি না, ওটা অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলে ওটা বিচার করতে হবে, কারণ ফার্স্ট পার্সনের পরে স্যাল বসে সাধারণত, সেকেন্ড অ্যান্ড থার্ডের পরে উইল বসে, ওই জন্য অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেলে ওটার উপর ডিপেন্ড করে স্যাল হবে না উইল হবে, স্যাল থাকলে স্যালই হবে এমনটি নয়, কিন্তু স্যাল উইল ছাড়া অন্যান্য মোডালের ক্ষেত্রে যেটা থাকবে সেটাই। তো দিস এক্সারসাইজ ক্যান বি ডান বাই ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, বলো ক্লিয়ার হয়েছে এটা? ব্যাস, যেই ভয়েস চেঞ্জটা হয়ে গেল এটাকে প্রশ্নে ফেললেই উত্তর, আর এটাকে প্রশ্নে ফেলা বাচ্চাদের কাজ। কী করবো, অক্সিলারি ভার্বটাকে জাস্ট আগে নিয়ে আসবো সাবজেক্টে, যেরকম এখানে আছে প্রশ্নে, তাই না? প্রশ্নে দেখো অক্সিলারি ভার্ব আগে নেই, ক্যান মডেল অক্সিলারি, তো এখানেও ক্যানটাকে আগে নিয়ে আসবো, তাহলে প্যাসিভ ভয়েস, তাহলে এটাকে কী করবে, প্রশ্নটাকে হাটে অ্যাসার্টিভ করবে, জাস্ট সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো, এ তো একদম সোজা। ডু ভার্বের ক্ষেত্রে অনলি ডু ভার্বের দিয়ে প্রশ্ন থাকলে একটু সমস্যা অনেকের ক্ষেত্রে হয়, কিন্তু এ তো একদম সোজা, কোনো ঝামেলাই নেই। ব্যাস, ওটার ভয়েস চেঞ্জ করবো, ভয়েস চেঞ্জ হয়ে গেলো ওটাকে প্রশ্ন করে দেবো, তা উত্তর আলটিমেটলি লিখছি ক্যানটাকে আগে নিয়ে আসবো, তাই না? ক্যান দিস এক্সারসাইজ, দিসটাকে দ্যাট করবে না, এটা ন্যারেশন চেঞ্জ নয় কিন্তু, অনেকেই করে তো, বলে দিচ্ছে জন্য সাবধান। ক্যান দিস এক্সারসাইজ বি, আচ্ছা এটা একটু মুছে দিয়ে, এটা মুছে দিচ্ছে, হ্যাঁ তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো, এই প্রসেসটা বাড়িতে প্র্যাকটিস করবে এরকম। ক্যান দিস এক্সারসাইজ, এটাও মুছে দিলাম, হ্যাঁ, বি, দাঁড়াও এক মিনিট, ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ, কোশ্চেন মার্ক, না হলেই কাটা। ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, তুমি কি এই এক্সারসাইজটা করতে পারবে? ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ, এই এক্সারসাইজটা কি, কাজটা কি তোমার দ্বারা করা যেতে পারে? ব্যাস, মিনিং অ্যাক্স, ভয়েসটা জাস্ট চেঞ্জ করে দিলাম। ফর্মুলা আমি পাশে লিখেই দিচ্ছি, এম প্লাস বি প্লাস ভি থ্রি, প্যাসিভের ফর্মুলা, মোডাল থাকলে মোডালের প্যাসিভের ফর্মুলা এটা, ব্যাস এটা মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, আই নো দ্য ম্যান, 2016 প্রশ্ন, তো এটা ভি ওয়ানে আছে, দেখো নো, তো কী হয়ে যাবে, বি ওয়ান ভি থ্রি হবে না, এই যে বি ওয়ান প্লাস ভি থ্রি, সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা, প্যাসিভের ফর্মুলা, শর্টে লিখে দিচ্ছি পি ফর প্যাসিভ, ওকে। তো আই নো দ্য ম্যান, তো অবজেক্ট সাবজেক্ট করবো, সাবজেক্ট অবজেক্ট সবাই জানি, দ্য ম্যান সাবজেক্ট হয়ে গেল অবজেক্টটা, তারপরে ম্যানের পরে অ্যামিজারের বি ওয়ান, অ্যামিজারের কী হবে, ইজ হবে, সবাই জানো। ব্যাস, তারপরে নো এর তিনটে ফর্ম কি, ভার্বের তিনটে ফর্ম গ্রামার বই দিয়ে পড়বে, হ্যাঁ রোজ 5টা 10টা করে পড়বে, সব কাজে লাগে। নো নিউ নোন, নো নিউ নোন, তিনটে ফর্ম, ওকে। তো ভার্বের থার্ড ফর্ম দরকার, তো নোন করবো, দ্য ম্যান ইজ নোন, এখানে একটা টু প্রিপোজিশন হবে, আইটা অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গিয়ে মি হয়ে যাবে, অবজেক্টিভ ফর্ম, তাই না? আই এর অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের ফর্মটা চেঞ্জ হচ্ছে, আর ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে গেল, ব্যাস হয়ে গেল। দ্য ম্যান ইজ নোন টু মি, লোকটি আমার কাছে পরিচিত। এবার বলবে অনেকে প্রশ্ন যে এটা টু এলো কেন, আমি একটু আগে বলছিলাম না, যখন ভয়েসের ডেফিনেশন বোঝাচ্ছিলাম, যে এমন কিছু প্যাসিভ আছে, প্যাসিভ উইদাউট বাই বলে এগুলোকে, প্যাসিভ উইদাউট বাই মানে সব ক্ষেত্রে প্যাসিভে বাই প্রিপোজিশন ব্যবহার নেই, এমন কিছু ডু ভার্ব আছে যার পরে সাধারণত কোনো বিশেষ প্রিপোজিশনের ব্যবহার আছে, তো তোমাদের এটা জেনে রাখতে হবে। নো ভার্ব থাকলে, কে নো ডাব্লিউ, নো মানে জানা, তার প্যাসিভে নো ভার্বের পরে টু প্রিপোজিশনের ব্যবহার আছে সাধারণত প্যাসিভে, ঠিক আছে? আমি বলছি না নোনের পরে বাই নেই, কিন্তু প্যাসিভের ব্যবহারে নোনের পরে টু এর ব্যবহার আছে, এরকম প্রচুর ভার্ব আছে যাদের পরে বাই হয় না অন্য কোনো, যেমন প্লিজড, পিএল সন্তুষ্ট হিসাবে, প্লিজডের পরে উইথ হয়, স্যাটিসফাইডের পরে উইথ হয়, সারপ্রাইজডের পরে অ্যাট হয়, শকডের পরে অ্যাট হয়, বলে দিলাম, ইন্টারেস্টেডের পরে ইন হয়, খুব ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? কন্টেইনডের পরে ইন হয়, ফিল্ডের পরে উইথ হয়, কভার্ডের পরে উইথ হয়, অ্যানয়েডের পরে অ্যাট হয়, এরকম প্রচুর ভ্যারাইটি ব্যবহার আছে, ঠিক আছে? সামবডি না সামথিং সেটার উপরেও ডিপেন্ড করছে অ্যাট হবে না কী হবে, ঠিক আছে?
ভ্যারাইটি পাবে, চার্মডের পরে অ্যাটও হয়, উইথও হয়, ওই সামবডি না সামথিং সেটা ডিপেন্ড করছে। বলো বুঝতে পারলাম কি না? তো এইভাবে এইগুলো কিন্তু তোমাদের অধ্যয়ন করা দরকার। প্যাসিভ উইদাউট বায়ের ক্লাস আমি নিয়েওছি, আরও নিতে থাকবো, চিন্তা নেই। দ্য ম্যান ইজ নোন টু মি, লোকটি আমার কাছে পরিচিত। বলো ক্লিয়ার হয়েছে? নেক্সট চলো আমরা এবারে যাবো, এগুলো লিখে নেবে, হ্যাঁ, নোট ডাউন করে নেবে, এইভাবে ভাবতে শেখো, প্র্যাকটিস করবে, ব্যাস আরামসে পাবে। নেক্সট দেখো কি আছে, দেখো 2015 প্রশ্ন, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। দেখো আমি বলছিলাম প্যাসিভ থেকে অ্যাক্টিভেও করতে হতে পারে তোমাকে, দেখো এটা প্যাসিভে দিয়েছে, হ্যাভ বিন ড্যামেজ, দেখতে পাচ্ছ পারফেক্ট আছে, বিন থাকা মানেই প্যাসিভ, তাই না? মানে অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে যদি বিন থাকে, বিনটাও একটা অক্সিলারি যদিও, তো H1V3 তার মাঝখানে বিন, পারফেক্টের প্যাসিভে থাকে, পারফেক্টের সিরিজের একটু আগে বলছিলাম। তো পারফেক্টে এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ আছে, কী করে বুঝলাম? H1 আছে, হ্যাভ, তাই না? তো কী করবো, বিনটাকে হাঁটাবো আর অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, ফিনিশ। এবার হ্যাভ হবে না হ্যাজ হবে সেটা ডিপেন্ড করছে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলে। তো ফ্লাড অবজেক্ট আছে, মানে মেনি বিল্ডিংস, বহু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার দ্বারা, তো বন্যা ফ্লাড অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, ফ্লাডটা তো সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, তো সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব নেবে কিনা, আর হ্যাভ হ্যাজের মধ্যে বলো হ্যাজটা সিঙ্গুলার কিনা, তাই না? এগুলো তো জানা উচিত। ব্যাস, আর বিন তো উঠে যাবে কারণ অ্যাক্টিভে করবো, প্যাসিভে দিয়েছে, ব্যাস ফিনিশ। চলো করি এক একটা, হ্যাঁ, এক মিনিট। নাম্বার 1, তার কী করবো, ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। ফিনিশ। বলো ক্লিয়ার হয়েছে কিনা? বন্যা ক্ষতিগ্রস্ত করেছে বহু বিল্ডিং, এটার ভয়েস চেঞ্জ করো, প্যাসিভ করো, ওটাই হবে, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। বলো ক্লিয়ার হয়েছে? হ্যাজ কেন হলো বলতে পারলাম তো, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলো, ফ্লাড সিঙ্গুলার আছে, সিঙ্গুলার ভাবে হ্যাজ হলো, ক্লিয়ার হয়েছে? এগুলো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট কিন্তু বিচার করবো, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলে সাবজেক্টটা অনুসারে ভার্বের এগ্রিমেন্ট হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো প্রশ্নটাও দেখে নাও, প্রশ্নটাও অ্যাসার্টিভে ছিল, সেটাও খেয়াল রাখতে হবে তোমাকে, কোশ্চেন মার্ক নেই, কোনো ইম্পারেটিভও নয়, ঠিক আছে? অ্যাসার্টিভে ছিল, ব্যাস প্যাসিভে আছে, অ্যাক্টিভে করে দিলাম, টেন্সটা বুঝলাম, প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভে আছে, অ্যাক্টিভে করে দিলাম, বিনটা ঘাটিয়ে দিলাম, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম, 2014-তে এসছে, তো দয়া করে নীরবতা বজায় রাখো রুমে। তো এটা বুঝতে পেরেছো, ইম্পারেটিভে আছে, আদেশ অনুরোধ উপদেশ বোঝালে ইম্পারেটিভ বাক্য বোঝায়, তাই না? অনুজ্ঞাসূচক বাক্য, তো প্লিজ কথাটা দিয়ে থাকলে রিকোয়েস্টের সেন্স। তো এইগুলো তো সহজ বুদ্ধি তোমাদের শিখিয়েছি, এগুলো অনেকভাবে করা যায়, সবথেকে সহজ বুদ্ধি হচ্ছে রিকোয়েস্ট বোঝালে ইম্পারেটিভ বাক্যে ইউ আর রিকোয়েস্টেড আনবে, তারপরে যে ভার্ব ফাইনাইট ভার্বটা আছে সেটাকে নন ফাইনাইট ফেলে দেবো, নন ফাইনাইটের মধ্যে ইনফিনিটিভে ফেলবো, ইনফিনিটিভের ফর্মুলা টু এর পরে ভার্বের রুট ফর্ম, আমি বলেই থাকি তেযুক্ত মানে হয়, তো মেইনটেন দেখতে পাচ্ছ। আর ইম্পারেটিভ বাক্য সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, প্লিজটা জাস্ট একটা এক্সপ্রেশন রয়েছে, দয়া করে জাস্ট এক্সপ্রেশনটা রয়েছে, কিন্তু ভার্বের রুট দিয়েই শুরু হয়েছে, দেখো মেইনটেন ডু ভার্ব, তাই না? ব্যাস, ওর আগে টু বসিয়ে দেবো, এটা ফাইনাইটে আছে মেইনটেন, আর সমস্ত ইম্পারেটিভ বাক্যই মনে রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো ফাইনাইট আছে, এটাকে নন ফাইনাইট ফেলে দেবো, নন ফাইনাইটের ভাবে কোন ভার্বে, ইনফিনিটিভে, টু এর পরে ভার্বের রুট ফর্ম। আর সেন্স অনুসারে ইউ আর রিকোয়েস্টেড বসবো, অর্ডার বোঝালে ইউ আর অর্ডার করতাম, আর অ্যাডভাইস বোঝালে ইউ আর অ্যাডভাইস করতাম, অ্যাডভাইস বানানটা ADVISED, সিই নয়, ওটা সিইটা নাউন ফর্ম, এ বলে দিচ্ছি, তারপরে অনেকে ভুল করবে জানি আমি। তো কী করবো, 2 নাম্বার, ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দ্য রুম, যা আছে তো ইন দ্য রুম, তো অতিরিক্ত অংশ যা আছে বসিয়ে দেবো। বলো ক্লিয়ার হয়েছে কিনা? তো আর রিকোয়েস্টেড দেখো B1V3 হয়েছে কিনা, সিম্পল প্রেজেন্টেন্সে প্যাসিভ ভয়েস ফর্মুলা B1V3, ইম্পারেটিভ বাক্য তো বললাম সিম্পল প্রেজেন্টেন্সে থেকে, আর কাকে বলছে তো জানা নেই, ওই জন্য ইউ ধরে নেবো, তাই না? ইউ আর রিকোয়েস্টেড, আর রিকোয়েস্টেড দেখো B1V3 হয়ে গেছে, আর মেনটেন ছিল ওখানে ফাইনাইট ভাব, ওটাকে ইনফিনিটিভে ফেলে দিলাম, টু এর পরে ভাবের রুট ফর্ম দেখো, টু মেনটেন, ফাইনাইট ছিল নন ফাইনাইট করে দেবো, যেহেতু আমি ফাইনাইট একটা নিয়ে আসছি সেন্স অনুসারে, আর রিকোয়েস্টেড, ওকে, তোমাকে অনুরোধ করা হয় নীরবতা রুমের মধ্যে বজায় রাখতে। বলো ক্লিয়ার হলো কিনা? এবার এইগুলো অবজেক্ট থাকলে লেট দিয়ে ব্যবহারও আছে, ঠিক আছে? অনেকভাবে আছে, ঠিক আছে, অনেক ব্যবহার আছে। লেট দিয়ে করলে লেটের ফর্মুলাটা আছে লেট প্লাস অবজেক্ট প্লাস B+V3, লেট সাইলেন্স বি মেনটেন্ড ইন দিস রুম, কিন্তু প্লিজ কথাটা আবার আনতে হবে তোমাকে, তখন লেট সাইলেন্স অবজেক্টটা হয়ে গেল, ঠিক আছে, চলে এলো লেটের পরে, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম মেনটেন্ড, লেট সাইলেন্স বি মেনটেন্ড ইন দিস রুম, কমা প্লিজ, কমা দিতে হবে একটা, তারপরে প্লিজ। কিন্তু এর ব্যবহারটা অতটা ভালো না, ভালো কিন্তু ওর থেকে মাছ বেটার ব্যবহার এবং সহজলভ্য বলতে পারো, সহজ অনেক এটা, ঠিক আছে?
আরও অনেকভাবে করা যায়। সাইলেন্স শুড বি মেনটেনড ইন দিস রুম, এটাও করা যায়, ব্যবহার আছে, কিন্তু অনেকভাবে আছে, আমি তো বলে দিলাম, কিন্তু তোমাদের যেটা করা উচিত সেটাও কিন্তু আমি লিখে দিলাম, ঠিক আছে, যেটা ফলো করা উচিত। গ্রামার তো একটা অনেকভাবে করা যায়, যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, যে কোনো টিচার নাম্বার দিয়ে দেবে দেখেই একদম, সেই প্রসেসটাই হচ্ছে এইটা, ঠিক আছে, অন্তত রিকোয়েস্টেড সেন্স বোঝালে। আর অবজেক্ট না থাকলে ইম্পারেটিভ বাক্য আমি বলেছি এমন একটা বাক্য, অবজেক্ট না থাকলেও এখানে ভয়েস সেন্স সম্ভব এই প্রসেসে। ইউ অর্ডার বোঝালে ইউ আর অর্ডার্ড, রিকোয়েস্ট বোঝালে ইউ আর রিকোয়েস্টেড, অ্যাডভাইস বোঝালে ইউ আর অ্যাডভাইস, তারপরে ইনফিনিটিভে ফেলে দেবো, টু এর পরে রুট ফর্ম। আর যদি নেগেটিভ থাকে তো ইনফিনিটিভের আগে নটটা বসে, যেমনি ডু নট রান ইন দ্য সান, নট টু রান ইন দ্য সান বলে দিলাম, হ্যাঁ আসতে পারে তো, ইনফিনিটিভটার আগে জাস্ট নটটা বসাবে, ডু এর ব্যবহার আসবে না, কারণ ডু অক্সারি ফাইনাইটে ব্যবহার হচ্ছে, আমি তো নন ফাইনাইট করবো, ডু অক্সারি কী জন্য আনবো, অক্সারি তো টেন্স ঠিক করতে ব্যবহার হয়, আর নন ফাইনাইটে তো টেন্সের কোনো ব্যাপার নেই, তাই না, ও তো টেন্সের দ্বারা কন্ট্রোলড হয় না, নিয়ন্ত্রিত হয় না নন ফাইনাইট ভাব। বলে দিলাম ডু এর কোনো ব্যবহার হবে না, ইনফিনিটিভটার আগে মেইন ভার্বটা ইনফিনিটিভে ফেলবে, ডু এর পরে যে ভার্বটা থাকবে সেটাই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ওটাকে ইনফিনিটিভে ফেলবে, ওর আগে নট বসে দেবে। ডু নট রান ইন দ্য থাকে, ডু নট রান ইন দ্য সান, মাদার অ্যাডভাইস নট টু রান ইন দ্য সান, অ্যাডভাইস মি নট টু রান ইন দ্য সান, যেরকম থাকবে প্রশ্ন আর কি। তো টু রানের আগে নট বলে দিলাম, হ্যাঁ করাতে করাতে প্রসঙ্গগুলো বলে দিলাম। ওকে, নেক্সট, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক, 2013-তে এসছে, দেখো এখানেও দুটো অবজেক্ট আছে, টিচার দিয়েছিল কাকে, সুরেশকে, কি অ্যান এক্সারসাইজ বুক, তো অলওয়েজ প্রেফার ফার্স্ট অবজেক্ট, সর্বদা প্রেফার করবে কি ফার্স্ট অবজেক্ট, এটাও সেকেন্ড অবজেক্ট দিয়ে হয়ে যাবে, কিন্তু ফার্স্ট অবজেক্টই সুবিধাজনক সব ক্ষেত্রে হবে। তো এটাও দেখো পাস্ট টেন্সে আছে, দেখতে পাচ্ছ গেভ, তো কী করবো, সুরেশ মুখে মুখে হয়ে যাবে, সুরেশ ওয়াজ গিভেন, চলো করি, সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক আছে সম্ভবত, হ্যাঁ, অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার, বলো বোঝাতে পারলাম কি না। দেখো গেভ পাস্ট টেন্স ছিল, বি টু ভি থ্রিতে ফেলে দিলাম ওয়াজ গিভেন, সুরেশকে দেওয়া হয়েছিল, তারপর আর একটা অবজেক্ট বসিয়ে দেবে, অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচারটা আগেও আনতে পারো, সুরেশ ওয়াজ গিভেন বাই দ্য টিচার অ্যান এক্সারসাইজ বুক, তার থেকেও ভালো এটা শোনায়, ওই জন্য এটা আনলাম। এই অবজেক্টটাকে, পরের অবজেক্টটা যেটা থেকে যায় ওটাকে রিটেন্ড অবজেক্ট বলে, এর আগেও বললাম, ঠিক আছে। আর যদি আমি লিখে নেবে, আর যদি আমি পরের অবজেক্টটা সেকেন্ড অবজেক্টটাকে নিয়ে আসি তাতেও হবে, কোনো অসুবিধা নেই। কী করবো, অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ, একটা প্রিপোজিশন টু আনলে ভালো হয়, অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বাই দ্য টিচার, এটাও লিখে নিতে পারো, মুখে বলেই দিলাম, ঠিক আছে, অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বাই দ্য টিচার। ওকে, তো সর্বদা ফার্স্ট অবজেক্ট প্রেফার করবে, ঠিক আছে, তাতেই তোমাদের সুবিধা হবে। তো লিখে নেবে, ভিডিওটা পজ করে লিখে নেবে বা স্ক্রিনশট করে রাখতে পারো। চলো আমরা নেক্সট প্রশ্নে যাবো। কী আছে, আই এম রাইটিং এ লেটার, একদম ইজি, আই এম রাইটিং এ লেটার 2012-তে এসছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে তুমি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস জানো, কি B1 V3, এটাও পারবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসও B1 V3, মাঝখানে বিং হয়, BEING বিং, বিভারের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, ব্যাস, আর অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, আমি একটি চিঠি লিখছি, আমি লিখছি কি, এ লেটার অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাই না। তো চলো করবো, নাম্বার 4, এ লেটার ইজ বিং রিটেন বাই, কী আছে এক মিনিট দেখে নিই প্রশ্নটা, আই আছে, আই এম রাইটিং এ লেটার ইজ বিং রিটেন বাই মি, বলো, একটি চিঠি লেখা হচ্ছে আমার দ্বারা, দেখো B1 V3 হচ্ছে কি না, এই যে B1 এটা V3 হচ্ছে কি না, মাঝখানে বিং, সিম্পল প্রেজেন্টেন্সে প্যাসিভ ভয়েস জানলে তুমি এটাও পারবে, আরামসে পারবে। আমি একটি চিঠি লিখছি, একটি চিঠি লেখা হচ্ছে আমার দ্বারা, সাবজেক্ট ছিল, ওটা অবজেক্টিভ ফর্ম মি হয়ে গেল, তাই না, আর অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলে লেটার, মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ, বলো ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব, 5 নাম্বার, প্লিজ পোস্ট দ্য লেটার, দয়া করে চিঠিটা পোস্ট করো, তো এটা দেখতে পাচ্ছ আবার প্লিজ দিয়ে আছে, এবং পোস্ট ভার্বের রুট ফর্ম দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ বাক্য আছে, তাই না। তো ওই সেম প্রসেস 2011-তে এসে সেম প্রসেস, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার, মুখে মুখে হয়ে যাবে, ইউ আর রিকোয়েস্টেড, চলো করি, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার, বলো বোঝাতে পারলাম কি না, ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার, দেখো পোস্ট দেখতে পাচ্ছ, টু এর পরে ভাবে রুট ফর্ম ইনফিনিটিভে ফেলে দিলাম, ফাইনার ছিল ইনফিনিটিভে ফেলে দিলাম, ঠিক আছে, আর রিকোয়েস্টেড B1 V3, এই যে B1 V3, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভের ফর্মুলা, তাই না, কাকে বলছি তো জানি, জন্য ইউ ধরে নেবো,
সেন্স অনুসারে প্লিজ ছিল, ওই জন্য রিকোয়েস্ট নিলাম, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। বলো বোঝাতে পারলাম কি না? তোমাকে অনুরোধ করায় চিঠিটা পোস্ট করতে, এক প্রসেস, একই জিনিস, তাই না? এটা লেট দিয়েও হতো, লেট দ্য লেটার বি পোস্টেড কমা প্লিজ, লেট দ্য লেটার বি পোস্টেড কমা প্লিজ, ঠিক আছে, করা যাবে, কিন্তু ওর থেকে এটাই ভালো ব্যবহার, সুবিধাজনক। নেক্সট, শাট দ্য ডোর, 2010-এ এসছে, একদম ইজি, দরজাটা বন্ধ করো। তো এটা কি বলছে বলো, অর্ডার দিচ্ছে কি না? তো আমরা কি করব, নাম্বার 6, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর, তাই না? ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর, তোমাকে আদেশ করা হয় দরজাটা বন্ধ করতে। শার্ট ফাইনার ছিল, নন ফাইনার ইনফিনিটিভে ফেলে দিলাম, টু এর পরে ভাবে রুট ফর্ম দেখো, সেম প্রসেস। আর অর্ডার B1 V3, ঠিক আছে। এটা লেট দিয়েও করতে পারো, আমি লেট দিয়েও দেখিয়ে দিচ্ছি। লেট প্লাস অবজেক্ট, লেট দ্য ডোর, তাই না? লেট দ্য ডোর বি শাট, শার্টের তিনটে ফর্ম সেম, কিন্তু শার্ট শার্ট শার্ট, হ্যাঁ, এডি করলেই কাটা। লেট দ্য ডোর বি শাট, লেটের পরে অবজেক্ট, ফর্মুলাটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, লিখে নিতে পারো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। আমি লিখে দিচ্ছি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। যারা এই প্রসেসে করতে চাও করতে পারো, কিন্তু অবজেক্ট থাকতে হবে। এখানে অবজেক্ট আছে, খোলো কি না, বন্ধ করো কি না দরজাটা, তাই না? অবজেক্ট আছে কি, দরজাটা, ব্যাস সেই ফর্মুলা ফেলে দিল। অবজেক্ট থাকলে লেট দিয়ে তোমরা ইম্পারেটিভ বাক্যে করতে পারো, কিন্তু এই প্রসেসটা সব থেকে সুবিধাজনক এবং সোজা, একদম সোজা। বলো ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা যাব, আই রিসিভড এ ফোন কল, 2009 এসছে। তো দেখো পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, একদম B2 V3-তে ফেলবো, তাই না? তো কী হবে, এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি, একদম ইজি, B2 V3-তে ফেলবো। কত নম্বর? 7 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এটা নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট করে রাখবে। নাম্বার 7, এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি, ফিনিশ। দেখো B2 V3-তে হলো কি না, সিম্পল পাস্ট টেন্স ছিল, তাই না? আমি রিসিভ করেছিলাম একটা ফোন কল, একটি ফোন কল রিসিভ করা হয়েছিল আমার দ্বারা, ব্যাস সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ, অ্যাক্টিভ ছিল প্যাসিভে করে দিলাম, ঠিক আছে। দেখে নিই প্রশ্নটা, আই রিসিভড এ ফোন কল, হ্যাঁ একদম ঠিক আছে। ওকে নেক্সট, উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, এইটা ইম্পর্টেন্ট আছে, 2008-এ এসছে। তো দেখো এখানে উই সাবজেক্ট, কল V1 আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? উই কল, আমরা বলি কাকে, কাদেরকে না, টাইগার, দ্য অবজেক্ট আছে এটা। কি বলি, আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। তো এখানেও দুটো অবজেক্ট আছে, দ্য টাইগার এবং আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, কিন্তু এখানে তোমাকে ফার্স্ট অবজেক্টটাই সাবজেক্ট করে আনতে হবে। এখানে সেকেন্ড অবজেক্ট বা সাবজেক্ট এনে করলে কাটা হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? এই জন্যই বলেছি যে সর্বক্ষেত্রে ফার্স্ট অবজেক্ট প্রেফার করবে সাবজেক্ট করে আনার জন্য। কেন এখানে হচ্ছে না, আমি তোমাদের একটুও বললাম না, কোনো পদ বোঝালে, কোনো নাম বোঝালে, কোনো নাম দেওয়া বোঝালে, তখন সেই অবজেক্টটা সাবজেক্ট করে এনে ব্যবহার নেই। ব্যবহার, ইউসেজ ইজ মোর ইম্পর্টেন্ট দেন গ্রামার, গ্রামারের থেকে ইউসেজ অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। গ্রামাটিক্যাল দিক তো আছে এর, অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাপার, কিন্তু ব্যবহারটা বুঝতে হবে। যে আমরা বাক্যে আমাদের জাতীয় পশু বলি, তো বাক্যে প্যাসিভে কী হবে সেন্সটা, বাক্যে বলা হয় আমাদের জাতীয় পশু, এরম হবে না আমাদের জাতীয় পশু বলা হয় বাক্যে আমাদের, না এরম হবে না, ঠিক আছে। তো এখানে আমার টাইগারকে একটা নাম দেওয়া হয়েছে না, পদ বা নাম বোঝালে বললাম না, ওইগুলোর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় না, ওর ব্যবহার নেই। তো অত কিছু চাপ নেওয়ার কী দরকার, আমি এই জন্য সহজভাবে বলেছি, ফার্স্ট অবজেক্ট সর্বদা সাবজেক্ট করে আনো, তোমার কাজ হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। তো এটা করবো সেই বুঝে, কিন্তু আমি এটার আরও গ্রামাটিক্যাল দিকগুলোও বলে দিই। এখানে এই যে আওয়ার ন্যাশনাল অ্যানিমেল আছে না, আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, এটা একটা অবজেক্ট, অবজেক্ট নয় যে তা না, কিন্তু এটাকে কি অবজেক্ট বলে এটা বলে দিই, এটাকে বলে ফ্যাক্টিটিভ অবজেক্ট, ঠিক আছে। এটাকে বলে ফ্যাক্টিটিভ অবজেক্ট, বা আমি যদি আরও তোমাদের ভালো করে বোঝাই এই ব্যাপারটাকে, এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলে। মানে বেশ কিছু ট্রান্সিটিভ ভার্ব আছে, ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে, যে ভাব অবজেক্ট নেবে, তো কল ভার্বটা তো অবজেক্ট নিচ্ছে, দ্য টাইগার, এই অবজেক্টটার কমপ্লিমেন্ট হিসাবে বসছে। কমপ্লিমেন্ট মানে যে অংশটা কোনো একটা ওয়ার্ডের অর্থটাকে পূর্ণ করতে সাহায্য করে। এখানে এই যে অবজেক্ট টাইগারটার অর্থটাকে, টাইগারের সেন্সটাকে আরও কমপ্লিট করলো। যে আমরা বলি বাক্যে কি, মানে বাঘটাকে, এই যে অবজেক্ট, তো এটাকে টাইগারটা অবজেক্ট, এই অবজেক্টটাকে সেন্সটাকে পুরো এর অর্থটাকে কমপ্লিট করতে যে অংশটা সাহায্য করলো তাকেই বলবো কমপ্লিমেন্ট। আর যেহেতু অবজেক্টটার কমপ্লিমেন্ট হিসেবে বসছে, ওই জন্য এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। যেমনি আর উদাহরণ দিচ্ছি, দেখো, উই মেড হিম ক্যাপ্টেন,
এটাও একটা পদ বোঝাচ্ছে ক্যাপ্টেন, তাই না? আমরা তাকে করেছিলাম ক্যাপ্টেন, তো তাকে তাকে কি করেছিলাম না ক্যাপ্টেন অবজেক্ট, ঠিক আছে, ক্যাপ্টেন অবজেক্ট অবশ্যই, কাকে না তাকে, হিমটাও অবজেক্ট ক্যাপ্টেনও অবজেক্ট, কিন্তু এখানে হিম এই অবজেক্টটারকে ব্যাখ্যা করছে কিনা, মানে এটার অর্থটাকে সম্পূর্ণ করা হচ্ছে কিনা ক্যাপ্টেনটার মাধ্যমে, তাই না? ওই জন্য এইটাকে এই অবজেক্টটার কমপ্লিমেন্ট হিসেবে বসছে বলে এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা যায়, ঠিক আছে? এই অবজেক্টিভ কমপ্লিমেন্ট যেগুলো হয় সেইগুলোর সাবজেক্ট করে এনে ব্যবহার করা যাবে না ভয়েস চেঞ্জে, মানে ওই অবজেক্টিভ কমপ্লিমেন্টটাকে তুমি সাবজেক্ট করে এনে প্যাসিভ ভয়েস করতে পারবে না, কারণ ওর ব্যবহার নেই। বোঝা গেল ব্যাপারটা? ওই জন্যে অত কিছু গ্রামাটিক্যাল দিক সবাই যদি না বুঝতে পারে, তার জন্য আমি এটা সহজে বলে থাকি যে দুটো অবজেক্ট দেখো, ডিট্রানজিটিভ ভার্ব থাকে, দুটো অবজেক্ট থাকে, তো ফার্স্ট অবজেক্ট সর্বদা নিয়ে এসো, কোনো চিন্তা করতে হবে না। বলো, বোঝাতে পেরেছি? আর সাবজেক্ট যেমনি ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর, এটা ভয়েস চেঞ্জ হবে না, কারণ এখানে ইজ ইন্ট্রান্সিটিভ ভার্ব, তাই না? এর ইন্ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট, ইন্ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট নেয় না, কমপ্লিমেন্ট নেয়, এই ডক্টরটা কমপ্লিমেন্ট। তো এইখানে এই হি সাবজেক্টটার, মানে ডক্টরটা তো হি, মানে ম্যানটাকে বোঝাচ্ছে, ওই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে ওটাকে, ওই সাবজেক্টটার কমপ্লিমেন্ট হিসেবে বসছে ওটা, যদিও ইন্ট্রান্সিটিভ ভার্বের। আর এখানে এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো আওয়ার ন্যাশনাল অ্যানিমেলটাকে, কারণ টাইগার অবজেক্টটার কমপ্লিমেন্ট হিসেবে বসছে, যদিও এটা ট্রান্সিটিভ ভার্ব কলটা, ট্রান্সিটিভ ভার্বটার অবজেক্ট হচ্ছে দ্য টাইগার, টাইগারটার কমপ্লিমেন্ট হচ্ছে আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। বলো, সংক্ষেপে সহজে বোঝাতে পারলাম তোমাদের? তো এরকম অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি বোঝায়, তখন এর সাবজেক্ট হিসেবে ব্যবহার নেই, একে নিয়ে যাওয়া যাবে না। তো ওর জন্য সবথেকে সহজ পদ্ধতি, সর্বদা কী করবে, দুটো অবজেক্ট থাকলে ফার্স্ট অবজেক্ট সাবজেক্ট করে আনো, কোনো চিন্তা করতে হবে না, তাই না? সব ক্ষেত্রে 100% ক্ষেত্রে হবে। আর এই অবজেক্টিভ কমপ্লিমেন্টটাকে ফ্যাক্টিটিভ অবজেক্টও বলা যায়। বলে দিচ্ছে আরও, ফ্যাক্টিটিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট, মানে সেলফযুক্ত প্রোনাউন যদি অবজেক্ট হিসেবে বসে, ওটাকেও সাবজেক্ট করে এনে প্যাসিভ ভয়েস করা যায় না। রিফ্লেক্সিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট, এই যেটা এটা আছে, এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে, যেগুলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট ওটাকে ফ্যাক্টিটিভ অবজেক্টও বলে। তো এইগুলো সাবজেক্ট এনে ব্যবহার নেই। বলো, ডিটেলসেই আমি বলে দিলাম অনেক, ঠিক আছে? ওকে, তো এটাকে তাহলে কী করবো, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে কল, B1 V3 ফেলবো, দ্য টাইগার ফার্স্ট অবজেক্ট আছে, ওটাকে সাবজেক্ট করে নিয়ে যাবো ব্যাস, আর এই অবজেক্টটা যেরকম আছে সেরকম বসিয়ে দেবো, তাই না? তো শেখাল আমি। চলো করি, 6 7 হয়ে গেল, 8 নাম্বার। তো কী করবো, দ্য টাইগার ইজ কল্ড B1 V3 হলো, B1 V3, তাই না? সিম্পল প্রেজেন্ট টেন্স কল ছিল, প্যাসিভে B1 V3 ফর্মটা চেঞ্জ হলো ভার্বে, দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল দেখে নাও একবার প্রশ্নটা। হ্যাঁ, দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, ব্যাস, ফ্লুসটা, বাইয়াস দরকার নেই। এ বলবে স্যার উই তো ছিল, বাইয়াস কেন হবে না? এটাই একটু আগে বললাম না, প্যাসিভ উইদাউট ডুয়ার। এমন কিছু প্যাসিভ আছে যেগুলো কর্তা ছাড়া বসে, কারণ ওগুলো বোঝাই যায় কাদের দ্বারা বলা হয়। আরে বাবা, বাক্যে আমাদের জাতীয় পশু বলা হয় কাদের দ্বারা? আমাদের দ্বারা। এটা বলা দরকার যে মানুষের দ্বারা বলা হবে। তো এগুলো কী বলে, প্যাসিভ উইদাউট ডুয়ার, DOER, ডুয়ার। হ্যাঁ, কর্তা ছাড়া প্যাসিভ, যেগুলোর দরকার হয় না, কারণ সেন্স বোঝাই যায় কাদের দ্বারা কাজটা করা হচ্ছে, বা কাদের দ্বারা কাজটা করা হচ্ছে বা বলা হচ্ছে, ঠিক আছে? ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখি কি আছে, এটা মুছে দিই, 1 মিনিট। নেক্সট প্রশ্ন কী আছে, সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি। 2007-এর প্রশ্ন, সিম্পল পাস্ট টেন্সে আছে, B2 V3 বলবো, সামওয়ান আছে, অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট যখন হয়ে যাবে, এটা ওই একটু আগে যেটা বললাম, প্যাসিভ উইদাউট ডুয়ার। এই চিঠিটা লেখা হয়েছিল 19শ শতাব্দীতে, 19th সেঞ্চুরি। কার দ্বারা বলার দরকার নেই, কারুর দ্বারা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, এটাও প্যাসিভ উইদাউট ডুয়ার, তাই না? তা দেখো এই ধরনের ব্যবহার এই প্যাটার্নের উপরে প্রশ্ন কিন্তু প্রচুর আসে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ সিম্পল পাস্ট টেন্সের প্রচুর আসছে, রোড, দেখতে পাচ্ছ, তাই না? অবজেক্ট হচ্ছে কোনটা, সামন কোনো কেউ লিখেছিল কি না এই চিঠিটা, কবে না 19th সেঞ্চুরিতে, তাই ইন দ্য 19th সেঞ্চুরিটা রেস্ট, অতিরিক্ত অংশ। অবজেক্ট হচ্ছে দিস লেটার, শেষে যা থাকবে সেটাই অবজেক্ট হবে এমনটি নয়, প্রশ্ন করবে ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটা অবজেক্ট। তো চলো লিখি, নাম্বার 9, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য, আমি একটু শর্টে লিখে দিচ্ছি, এটা 19th সেঞ্চুরি। বলো, ক্লিয়ার হয়েছে? দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th সেঞ্চুরি, এই চিঠিটা লেখা হয়েছিল 19শ শতাব্দীতে। বাই সামওয়ান বলার কোনো দরকার নেই, পরিষ্কার বোঝাই দেয় কারুর দ্বারা না কারুর দ্বারা লেখা হয়েছে,
হয়েছিল? বলো। B2V3 ফেললাম ওয়াজ রিটেন, কারণ রোড পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে B2V3 বলো। এই যে লিখেও দিচ্ছি B2V3, ঠিক আছে? বলো, লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে। চলো নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন, দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ। 2006, এটাও দেখো সিম্পল পাস্ট টেন্সে, আবার B2V3 ফেলবো এবং দুটো অবজেক্ট আছে দেখো। তারা দিয়েছিল কাদেরকে? প্রতিটা পার্টিসিপেন্টস, প্রতিটা অংশগ্রহণকারীকে কী দিয়েছিল? এ হ্যান্ডসাম প্রাইজ, একটি হ্যান্ডসাম প্রাইজ। তো দুটো অবজেক্ট আছে, আমি একটু আগে বললাম সর্বদা ফার্স্ট অবজেক্ট নিয়ে আসবে। এখানে দুটো অবজেক্টের ক্ষেত্রেই হবে, সেকেন্ড অবজেক্ট এনেও আরামসে হবে, কিন্তু কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, তাই না? ইচ অফ দ্য পার্টিসিপেন্টস নেই করো, পার্টিসিপেন্ট এস আছে ওখানে, হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক ছিল। ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, চলো নিয়ে আসি সাবজেক্ট হিসাবে। নাম্বার 10, ইচ of the participants was given, এই জায়গাটা অনেকে গন্ডগোল করবে, ওয়াজ না করে ওয়ার করবে, আর কাটা হয়ে যাবে। পার্টিসিপেন্টস বহু বচন এস দেখছে আর করে দেবে। আরে এখানে মেন সাবজেক্ট ইচ, পার্টিসিপেন্টসদের প্রতিজন, এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। প্রোনাউন কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউনের অনেক ভাগ আছে, তো ইচ মেন সাবজেক্ট। মনে রাখবে, এটা সহজ বুদ্ধি বলেছি, সাবজেক্ট ভার্ব এলিমেন্টের বিষয়গুলো। ইচ, এভরি, নান, নোবডি, নো ওয়ান, এসব থাকলে সিঙ্গুলার ভার্বই হয়। এগুলো সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার ভার্বই হবে। তো এর মেন সাবজেক্ট পার্টিসিপেন্ট না, পার্টিসিপেন্টদের প্রতিজন, ইচ মেন সাবজেক্ট, ওই জন্য ওয়াজ সিঙ্গুলার ভার্ব হলো। তো B2V3, ঠিক আছে? দেখতে পাচ্ছ সিম্পল পাস্ট টেন্সে ছিল, তাই না? গেভ ছিল, ব্যাস। তারপরে আর একটা অবজেক্ট দিয়ে দেবো, এই হ্যান্ডসাম প্রাইজ, রিটেন অবজেক্ট, তাই না? যেটা থেকে যাবে হ্যান্ডসাম প্রাইজ, ব্যাস। তারপরে কী ছিল? এক মিনিট, ব্যাস, দে ছিল, তো বাই দেম, ঠিক আছে? ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম, বাই দেম, তাদের দ্বারা। এটাকে সেকেন্ড অবজেক্ট করেও করা যাবে, তুমি করতেই পারো এটা। এ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন টু, আনতে হবে একটা প্রিপোজিশন, টু ইচ অফ দ্য পার্টিসিপেন্টস বাই দেম, এটাও করা যাবে, ঠিক আছে? বাই দেমটা আগেও করা যায়, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন বাই দেম হ্যান্ডসাম প্রাইজ, ওর থেকে এটা অনেক ভালো শোনায়, ওই জন্য এটা করা আমার মনে হয় ঠিকঠাক হবে, ঠিক আছে? ওকে, চলো লাস্ট একদম দেখি কি আছে। লেট দ্য ডোর বি শাট, 2004 প্রশ্ন, 2006 হয়ে গেল। দেখো এটা প্যাসিভে আছে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, একটু আগে করালাম না, এই যে শাট দ্য ডোর 2010-এরটা, ওইটাই তো। তো এটা কী হবে বলো? শাট দ্য ডোর, তাই না? প্যাসিভে আছে, অ্যাক্টিভে করতে হবে, শাট দ্য ডোর হবে কি না বলো? এই যে 6-এরটা দেখো, শাট দ্য ডোর ছিল, ওইটাই প্যাসিভে, ওই জন্য লেটের ব্যবহারটা জেনে নেওয়া উচিত, হ্যাঁ? শাট দ্য ডোর, অ্যাক্টিভে করতে হবে, শাট দ্য ডোর, বলো ক্লিয়ার হয়েছে? ইম্পারেটিভ বাক্য অ্যাক্টিভ বেরোলো, তাই না? এটাকে প্যাসিভ করলেই লেট দ্য ডোর বি শাট, বলো দরজাটা বন্ধ করো, শাট করো, বলো বোঝাতে পারলাম কি না? তো এইভাবে ভাবতে শেখো, লিখে নেবে, ঠিক আছে? বা স্ক্রিনশট করে রাখতে পারো। এইভাবে ভাবতে শেখো, এইভাবে প্র্যাকটিস করো, প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করো, মাধ্যমে কিন্তু এই ধাঁচেরই আসে, ঠিক আছে? বা এটা যে কোনো ক্লাসের জন্য, স্টুডেন্টসদের জন্য ইম্পর্টেন্ট, যারাই ভয়েস চেঞ্জ শিখতে চায়, ক্লাস 7 থেকে শুরু করে 8, 9 সব, ঠিক আছে? ওকে, সবগুলো দেখিয়ে দিচ্ছি পেজগুলো। 16 বছরের প্রশ্ন, বিগত 16 বছরের প্রশ্ন তোমাদের সলভ করিয়ে দিলাম। আশা করি সব বোঝাতে পারলাম। কোথাও একবারে বুঝতে অসুবিধা হয়ে থাকলে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে। কনসেপ্ট সহই বুঝিয়েছি, কিন্তু শুধু উত্তর কিন্তু বলিনি। শুধু উত্তর বললে আমার বেশিক্ষণ লাগতো না। আমার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যেটা তোমরা নিজের থেকে পারো, ঠিক আছে? তোমরা নিজেরা সলভ করতে পারবে, এমনভাবে শিখতে হবে, ঠিক আছে? ধাঁচটা বুঝতে হবে, প্যাটার্নটা বুঝতে হবে। ওকে, এই 2019-এর প্রশ্ন, এই 2020-র প্রশ্ন, 2019, 2020, বলো ক্লিয়ার? তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।